দুপুরের কড়া রোদে মধ্যে মিরানকেও আসতে হয়েছে ওর ছোট ভাইবোনদের ঘোরাঘুরি করতে। এদিকে আজ মিরানের ছুটি শেষ। কাল থেকে আবার মিরানকে আগের ন্যায় হসপিটাল জয়েন করতে হবে। আগের মতো হসপিটাল আর বাড়ি, আবার বাড়ি আর হসপিটাল, ফিরে যাবে আগের ব্যস্ত জীবনে। মিরানের মাম্মা পাপা মিরান ঢাকা চলে যাওয়ার 1-2 দিন পর তারাও ঢাকায় চলে যাবে। এসব ভাবনায় মশগুল যখন মিরান তখন ওর পাশের সিটের শান্ত হয়ে বসে বলল, কি ভাবছিস তখন থেকে এত উদাসীন কেন? মিরান ঘাড় ঘুরিয়ে শান্তর দিকে তাকায়। কিছু না বলে সামনের বটবৃক্ষের দিকে তাকায়। মিরানকে চুপ থাকতেন দেখে শান্ত আবারও বলল, এত উদাসীনতা কবিদের সাজে, তোর মতো ডাক্তারদের সাজে না। মিরান শান্তর কোনো কথার উত্তর না দিয়ে মৃদু স্বরে বলল, কাছের মানুষগুলো দেওয়া কষ্ট, অবহেলা, দয়া বা করুণা সবকিছু সহ্য করা যায়, কিন্তু অপরিচিত বা অজ্ঞাত কেউ যদি করুণা করে তাহলে পারবি তো সহ্য করতে? শান্ত মিরানের কথার মানে বুঝতে না পেরে বলল, মানে কি বলতে চাইছিস তুই? মিরান শান্তর দিকে এক নজর তাকিয়ে বলল, কিছু না। আমাকে একটু একা থাকতে দিবি? আজ খুব একা থাকতে ইচ্ছে করছে। শান্ত এক নজরে মিরানের চোখ দেখে আতকে ওঠে। এতক্ষণ সানগ্লাস পরা ছিল বিদায় মিরানের চোখ দেখতে পায়নি শান্ত, কিন্তু এখন মিরানের এক নজর তাকানোতে শান্ত কিছু বলতে গিয়ে না বলে উঠে দাঁড়াল। শান্ত সামনের দিকে দৃষ্টি দিয়ে বলল, একাকিত্ব জিনিসটা খুব খারাপ। তাড়াতাড়ি চলে আসিস, আমি অপেক্ষা করব তোর জন্য। শান্ত আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। আর মিরান একদৃষ্টিতে বটবৃক্ষের তার দিকে তাকিয়ে বিড়বিড় করে গাইতে শুরু করে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা ও তুই রক্তমাখা চরণতলে একলা দল রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা। যদি ঝড়বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে। মীরা আর মিহান দুপুরের খাওয়া দাওয়ার পরে ওদের রুমে বসে আছে। দুজনেই সেই সকাল থেকে চিন্তায় ডুবে আছে। ওদিকে কি হচ্ছে কে জানে? মিরান কি তোহার প্রপোজে রাজি হবে? মেনে নিবে তোহাকে? নানা ধরনের প্রশ্ন উকি দিচ্ছে ওদের মাথায়। মিহান মীরার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোমার কি মনে হচ্ছে মিরান তোহাকে মেনে নেবে নাকি? মীরা চিন্তিত কণ্ঠে বলল, আমারও তো সেই একই বিষয়ে চিন্তা হচ্ছে গো। ছেলেটা মেনে নেবে ওকে? তোহার চোখে মুখে আমি মিরানের জন্য সমুদ্র সমান ভালোবাসা দেখেছি। কিন্তু মিরান? মিহান ছোট নিঃশ্বাস ফেলে বলল, সেটাই তো চিন্তার। মীরা আফসোস করে বলল, কেন যে ওকে সেদিন ওমন কথা দিতে গিয়েছিলাম? মিহান ধীর গলায় বলল, যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কি হবে? ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে চিন্তা করো। কয়েক বছর আগে মিরান কোনো কারণে ওর মাম্মা পাপা নিজের কসম দিয়ে দেয়, ওর বিয়ে নিয়ে কেউ কখনো আগ বাড়িয়ে কিছু বলতে পারবে না। এখন যে মীরা মিহান বলবে তোহাকে মেনে নিতে, কিন্তু মিরিনের কসমের জন্য তাও পারছে না। এই বিষয়ে মিরান যে সিদ্ধান্ত নিবে তাই ওদের মেনে নিতে হবে। শান্ত এসে দাঁড়ায় মিরানের থেকে কিছুটা দূরে।
এখনো স্পষ্ট দেখা যাচ্ছে একদৃষ্টিতে বটবৃক্ষের দিকে তাকিয়ে আছে মিরান। হঠাৎ করে তোহা এসে শান্তর পাশে দাঁড়িয়ে বলল, কি হলো ভাইয়া, দাঁড়িয়ে আছেন কেন এখানে? শান্ত ছোট করে বলল, ওকে দেখছিলাম। তোহা ছোট ছোট করে বলল, কাকে দেখছেন? এই বলে তোহা শান্তর দৃষ্টি অনুসরণ করে তাকায়। মিরানকে বিষণ্ণ অবস্থায় দেখে তোহা তাড়াতাড়ি করে বলল, কি হয়েছে, ওর এভাবে বসে আছে কেন? শান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না আমি, কিন্তু এটুকু বুঝতে পারছি কোনো কারণে মিরানের মন খারাপ। তোহা শান্তর দিকে তাকিয়ে বলল, আমি গিয়ে কথা বলবো ওর সঙ্গে? শান্ত কিছুক্ষণ চুপ থেকে বলল, দেখতে পারো কথা বলে। শান্তর কথা শুনে তোহা ওখান থেকে ধীর পায়ে মিরানের দিকে যায়। তোহা মিরানের সামনে গিয়ে দাঁড়ায়। মিরান এক পলক তোহার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু বলবেন? তোহা মৃদু স্বরে বলল, কিছু? কি হয়েছে তোমার? মিরান কৃত্রিম হেসে বলল, ধুর, আমার আবার কি হবে? কিন্তু আপনাকে দেখে মনে হয় আপনি আমাকে কিছু বলতে চাইছেন। তোহা মাথা নাড়িয়ে বলল, হুম। মিরান মৃদু হেসে বলল, বলুন না তাহলে। তোহা মিরানের সামনে দুই হাঁটু গেড়ে বসে ওর আঙুল দিয়ে একটা আংটি খুলে মিরানের সামনে ধরে বলল, তুমি হয়তো এতদিনে বুঝে গেছো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তাই এখন যা বলছি একদম মন থেকে বলছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কখন? কিভাবে? তা আমি নিজেই জানি না, কিন্তু ভালোবাসি। তোহার কথা সম্পূর্ণ করতে না দিয়ে মিরান তোহাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে ওর দিকে একটা খাম এগিয়ে দেয়। তোহা বিস্ময় নিয়ে খামটার দিকে তাকায়। মিরান চোখের ইশারায় খাম নিতে বললে। তোহা কাপা কাপা হাতে খামটা নিলে মিরান হনহনিয়ে ওখান থেকে চলে যায়। অবাক হচ্ছেন তাই না? আমি আপনার কথার উত্তর না দিয়ে উল্টো একটা এনভেলাপ আপনার হাতে ধরিয়ে দিয়ে এলাম। এতে অবাক হবারই কথা। আমি মনে হয় এই পৃথিবীতে প্রথম ব্যক্তি যে আমাকে কেউ প্রপোজ করল, উল্টো আমি তাকে একটা এনভেলাপ দিয়ে এলাম। যাগ্গে সেসব কথা। এখন আমার লেখা কথাগুলো মন দিয়ে পড়ুন। আমি আপনাকে একটা প্রশ্ন করি, উত্তরটা না হয় নিজেকেই দিন। জানেন কাছের মানুষগুলো দেওয়া কষ্ট, অবহেলা, দয়া বা করুণা সবকিছু সহ্য করা যায়। কিন্তু অপরিচিত বা অজ্ঞাত কেউ যদি করুণা করে তাহলে? পারবি তো সহ্য করতে? আমি জানি আপনি পারবেন না। না পারারই কথা। তাহলে আমি কিভাবে পারব বলতে পারেন? আমি এই করুণা শব্দটাকে খুব ঘৃণা করি। কেন করি প্লিজ তা জানতে চাইবেন না কখনো? অনেক তো কথা হলো, এবার মূল কথায় আসি। আমি আপনার প্রস্তাবে না এখন আর না কখনো রাজি নই। আপনি হয়তো এখন বিস্ময় হচ্ছেন তাই না? বিস্ময় হওয়ারই কথা। আমি জানি এখন আপনার মনে হাজারো প্রশ্নের আনাগোনা। আপনি যে আমাকে প্রপোজ করবেন তা আমি কিভাবে জানলাম? আর আমি আপনার জন্য চিঠিটাই কখন বা লিখলাম? একে একে আমি আপনার সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি। মনে আছে সকালবেলা আপনি আমার মাম্মা পাপার রুমে বসে আড্ডা দিচ্ছিলেন? তখন আমি আমার রুমে বসে কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছিলাম। হাতের কাছে কলম না থাকায় আমি মাম্মাদের রুমে আছি পাপার কাছ থেকে তার কলমটা নিতে। কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আপনাদের কিছু কথা শুনে দাঁড়িয়ে যাই আমি। এইটুকু চিঠি পড়ে থামে তোহা। সকালবেলার ওই সময়কার ঘটনা মনে করতে শুরু করে। তোহা মিরানের মাম্মার কাছে গিয়েছিল মিরানকে প্রপোজ করার বিষয়ে কথা বলতে। তাহলে কি ওই সময় মিরান শুনে ফেলেছে ওদের কথা? আর না ভেবে আবার পড়তে শুরু করে চিঠিটা তোহা। আপনাদের সব কথা শুনে আমি রুমে চলে আসি।
দুপুরের পরে গিয়ে পাপার কাছ থেকে কলম নিয়ে এই চিঠিটা লিখে ফেলি। চিঠি লেখার কারণ হল আপনি যেন আমার কথাগুলো বুঝতে পারেন। এই কথাগুলো যদি আমি আপনার সামনে দাঁড়িয়ে বলতাম তাহলে আপনি আমার একটা কথা শুনতেন না, উল্টো আরও আমার শার্টের কলার চেপে ধরে আমার সঙ্গে রাগারাগি করতেন। যাই হোক, আর কথা বাড়াতে চাই না। ভালো থাকবেন আপনি আপনার কাছের মানুষগুলোর সঙ্গে। ইতি। আপনার অনাকাঙ্ক্ষিত ব্যক্তি। তোহা বটবৃক্ষের সাহায্যে নিজেকে আড়াল করে রেখেছে অনেকক্ষণ। চিঠিটা বটবৃক্ষের শিকড়ে আটকে আছে। তোহার চোখ লালচে আকার ধারণ করেছে, হয়তো অনেকক্ষণ অশ্রু বিসর্জন করার ফলে। এই প্রথম কাউকে ভালোবেসেছিল, আর তার ভালোবাসার মানুষটি তাকে বুঝল না। এসব ভেবে তোহা বটগাছের সঙ্গে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে থাকে। শান্ত আর অনন্যা তোহাকে খুঁজতে খুঁজতে বটগাছের দিকে এসে ডাকতে শুরু করে। কখন থেকে খুঁজে যাচ্ছে ওরা তোহাকে। শান্ত ওখানে এসে বেশ উঁচু গলায় বলল, তোহা, তোহা কোথায় তুমি? অনন্যা এদিকে ওদিকে তাকিয়ে বলল, ভাবি, ও ভাবি। অনন্যা তোহাকে খুঁজতে খুঁজতে বটগাছের কোণো দিয়ে তোহাকে দেখে দৌড়ে ওখানে গিয়ে বলল, ভাবি তুমি এখানে কি করছো? তোমাকে সেই কখন থেকে খুঁজছি। তোহা অনন্যার কথা শুনে চোখ খুলে তাকায়। তোহার চোখে পানি দেখে অনন্যা তাড়াতাড়ি করে ওর পাশে বসে বলল, ভাবি কি হয়েছে, কান্না করছো কেন? তোহা কিছু না বলে পড়ে থাকা চিঠিটার দিকে তাকায়। অনন্যা তোহার দৃষ্টি অনুসরণ করে চিঠিটার দিকে তাকায়। অনন্যা হাত বাড়িয়ে চিঠিটা নেয়। চিঠিটা পড়ে ছলছল চোখে তোহার দিকে তাকায়। অনন্যা আর কিছু না বলে তোহাকে জড়িয়ে ধরে বলল, ধুর ভাবি, এসব কিছু না। আমি বলছি তুমি আমার ভাবি হবে। এর মধ্যে শান্ত এসে ওদের পিছনে দাঁড়িয়ে বলল, কি রে তোহা, কান্না করছে কেন? অনন্যা শান্তর দিকে তাকিয়ে বলল, বলছি একটু পরে ভাইয়া, তুমি গাড়িটা এখানে নিয়ে আসো, আমরা এখনই বাড়ি যাব। শান্ত আর কিছু না বলে অনন্যার কথা মতো চলে যায় গাড়ি নিয়ে আসতে। মীরা মিহান মন খারাপ করে বসে আছে। ওরা ভাবতে পারেনি মিরান এইভাবে তোহাকে প্রত্যাখ্যান করবে। তোহার মুখের দিকে তাকানো যাচ্ছে না। আর মিরান, তার তো খোঁজ নেই সন্ধ্যার পর থেকে। মিহান মীরার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, মিরান এমনটা করল কেন তুমি বলতে পারো? মীরা মৃদু স্বরে বলল, আমিও বুঝতে পারছি না। মিহান খানিক চুপ থেকে বলল, তুমি থাকো, আমি খোঁজ নিয়ে দেখি ছেলেটা কই গেল আবার। মিহান রুম থেকে বেরিয়ে গেলে মীরা একা একা বিড়বিড় করে বলল, না, আমি গিয়ে তোহাকে সামলাই। মেয়েটা চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। সকাল ৮টার বেশি বাজে। মীরা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ। মীরা বাচ্চাটার বিষয়ে ওর মাম্মা পাপার সাথে কথা বলে নিয়েছে। তারা ভীষণ খুশি মীরার এই সিদ্ধান্তে। কাল হসপিটালে যে বাচ্চাটা ঘুমিয়েছে আর এখনো ঘুম থেকে উঠোনি। বাড়ির সবাই বাচ্চাটাকে খুব ভালো লেগেছে। এইটুকু বাচ্চা ভালো না লেগে উপায় আছে? মীরা বাচ্চাটার মাথার কাছে বসে মুখে হাত বুলিয়ে দিচ্ছে। নীলা বাচ্চাটার পায়ের দিকে দিয়ে বসা। নীলা কৌশলী হয়ে মীরাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মীরা, ওর নাম কি দিবি ঠিক করলি? শুনলাম এতিমখানার সবাই ওকে বাবু বলে ডাকত। ঠিক বলেছ। কি নাম দেওয়া যায় ওর? তুই ভাব, তুই ওর মা। ভিতুরাম আসুক, তারপর ঠিক করব কি নাম দেওয়া যায়। ওদের কথা শুনে বাচ্চাটা ঘুম থেকে উঠে যায়। আস্তে আস্তে চোখ খুলে চারদিকে তাকায়। মীরাকে দেখে মুখ ভরা হাসি ফুটে ওঠে। মীরাও ওকে দেখে মিষ্টি করে হাসে।
আবার বাচ্চাটার কিছু মনে পড়ে গেলে মন খারাপ করে মীরার দিকে তাকিয়ে বলে, থরি অনতি। মীরা বাচ্চাদের গালে চুমু খেয়ে বলে, সরি কেন বাবা? বাচ্চাটা মীরার কপালের দিকে তাকিয়ে বলে, তাল আমাল দন্য তোমাল ব্যথু নেগেছে। এতে তোমার কোনো দোষ নেই বাবা, তাই সরি বলতে হবে না। বাচ্চাটা হেসে বলে, আতথা অনতি। মীরা ওকে শোয়া থেকে কোলে নিয়ে বলে, আমি তোমার আন্টি না বাবা, তাইলে তে তুমি? মীরা ওর চুলগুলো ঠিক করতে করতে বলে, আমি তোমার মাম্মা। বাচ্চাটা মাম্মা শব্দটা শোনার পর অনেকক্ষণ মীরার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে মীরাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করে দেয়। মীরা ব্যতিব্যস্ত হয়ে পড়ে ওর এমন কান্না দেখে। বাবা কি হয়েছে, কাঁদছ কেন? বাচ্চাটা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, মাম্মা, তুমি আমাল মাম্মা? মীরা মিষ্টি হেসে মাথা নেড়ে হ্যাঁ বলে। বলতে দেরি কিন্তু বাচ্চাটা মীরাকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দেরি নেই, কিন্তু ফুটানোর জন্য ঠিকমতো দিতে পারছে না। এর মধ্যে মিহান রুমে এসে এই দৃশ্য দেখে। পাশে নীলা হাসি মুখে এই সবকিছু ভিডিও করছে। মিহান রুমে ঢুকতে ঢুকতে বলে, বাহ বাহ, মা ছেলের কত ভালোবাসা। আর কারো কথা তো মনেই নেই তাদের। মীরা মিহানের কথা শুনে ভেঙচি কেটে। মীরা বাচ্চাটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়েছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। বাচ্চাটা মীরার গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে, মাম্মা তুমি এতদিন তোতায় থিলে? দানো তোমাল দন্য আমাল কত কতত হয়েথে? মীরা বাচ্চাটার হাতের উপর হাত রেখে বলে, সরি বাবা, আর কখনো তোমাকে কষ্ট দেবে না। খুব ভালোবাসব। আর মাম্মার সাথে রাগ করে থেকো না। না মাম্মা, আমি তোমাল থাথে নাগ করিনি। তুমি তো আমাল মাম্মা, তোমাল থাথে নাগ কততে পালি। ওদের কথার মাঝে মিহান বলে, হয়েছে মা ছেলের কথা, এবার আমার দিকেও একটু নজর দিন আপনারা। বাচ্চাটা মীরার দিকে তাকিয়ে বলে, মাম্মা এটাতে? মীরা কিছু বলার আগে মিহান বলে, আমি তোমার পাপা। বাচ্চাটা মিহানের কথা বিশ্বাস না করে মীরার দিকে তাকায়। মীরা হাসি মুখে মাথা নেড়ে হ্যাঁ বলে। বাচ্চাটা মিহানের দিকে তাকায়। মিহান হাত বাড়িয়ে বলে, আমার কোলে আসবে না? বাচ্চাটা আস্তে আস্তে বিছানার উপর দিয়ে হেঁটে মিহানের সামনে যায়। সামনে দাঁড়িয়ে আস্তে করে বলে, পাপা। মিহান ঝড়ের গতিতে বাচ্চাটাকে জড়িয়ে ধরে। মীরার ভাবনার সমাপ্তি ঘটে মিহানের কথা শুনে। কারো সঙ্গে কথা বলতে বলতে রুমের ভিতরে ঢুকছে। মীরা মিহানের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আস্তে কথা বল না, মেয়েটা কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। মীরার কথা শুনে মিহান দেখে তোহা মীরার গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। মিহান মীরাকে চোখের ইশারায় বলল, ও এখানে কিভাবে এলো? মীরা তোহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি নিয়ে এসেছি এখানে। খাইয়ে পড়ে এখানেই ঘুম পাড়িয়ে দিয়েছি। মিহান মৃদু স্বরে বলল, ভালো করেছ। আমি ফ্রেশ হয়ে এসে কথা বলছি। মীরা ছোট করে বলল, আচ্ছা। ঘুমে আচ্ছন্ন মীরা। ভোররাতে বাড়ি ফিরেছে দুজনে। কালকে রাতটা মীরার জীবনের সবচেয়ে স্মরণীয় রাত হয়ে থাকবে। অসম্ভব ভালো একটা সময় পার করেছে মিহানের সাথে। ঘুমের মধ্যে মীরা অনুভব করতে পারছে কেউ মীরার মুখে চুমুতে দিয়ে ভরিয়ে দিচ্ছে। পিটপিটিয়ে চোখ খুলে তাকায় মীরা। মিরান মীরার মাথার কাছে বসে ওর মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছে। মীরা মিষ্টি হেসে দিয়ে বলল, গুড মর্নিং সোনা। মিরান একগাল হেসে বলল, গুড মর্নিং মাম্মা।
মীরা মিরানকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, কখন উঠেছ ঘুম থেকে? মিরান মীরার বুকে মাথা রেখে বলল, কিছুক্ষণ আগে। মীরা মিরানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ব্রেকফাস্ট করেছ? মিরান মীরার বুকে মাথা রেখে মীরার মুখের দিকে তাকিয়ে বলল, হুম করছি। দাদু কলিয়ে দিয়েছে। মীরা মিরানের কপালে আলতো করে চুমু দিয়ে বলল, এই তো গুড বয় আমার। মিরান মীরার কথা শুনে খিলখিলিয়ে হেসে দেয়। মীরা একদৃষ্টিতে তা উপভোগ করছে। এর মধ্যে অনুরুমে ঢুকতে ঢুকতে বলল, এই যে প্রিন্স, আপনি এখনো এখানে কি করছেন? ওদিকে আপনার দাদা ভাই আপনার জন্য ওয়েট করছে। সে খেয়াল আছে আপনার? মীরা মিরানকে বুকে নিয়ে শোয়া থেকে উঠতে উঠতে বলল, কি হয়েছে অনু? তোমার প্রিন্স কি করেছে? অনু বিছানার একপাশে বসে বলল, পাপা এলাকাটা একটু ঘুরতে বের হবে, তাই প্রিন্সকে জিজ্ঞেস করছিল সেই সাথে যাবে কিনা। সেও রাজি হয়ে যাবার জন্য। বের হবার সময় পাপাকে দাঁড় করিয়ে বলে, দাদা ভাই তুমি একটু ওয়েট করো, আমি একটু মাম্মাকে আদল কলে আথি। এই বলে এক দৌড়ে তোমার রুমে। মীরা সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় মিরানের দিকে। মিরান মাথায় হাত দিয়ে হতবাক ভঙ্গিতে বলল, এই দা, একদম ভুলে গেছিলাম। মাম্মা আমি একতু দাদা ভাইউর সাথে ঘুরতে দাই। মীরা মিরানের গালে শব্দ করে চুমু দিয়ে বলল, আচ্ছা, একদম গুড বয় হয়ে থাকবে কেমন? মিরান দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলল, আতথা মাম্মা। মীরা মিরানের যাবার দিকে তাকিয়ে একগাল হেসে দেয়। আবারও মীরার ভাবনার সমাপ্তি ঘটে মিহানের কথায়। মিহান ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, কি হলো, কি এত ভাবছ তুমি তখন থেকে? মীরা মিহানের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, তেমন কিছু না, আজ খুব মিরানের ছোট্ট বেলার কথাগুলো মনে পড়ছে। মিহান মৃদু হেসে বলল, ছোট্ট মিরানের কথা? মীরা একগাল হেসে বলল, হুম আমাদের ছোট্ট মিরান। মীরা আবার মন খারাপ করে বলল, ওর কোনো খোঁজ পেলে তুমি? মিহান মৃদু স্বরে বলল, ফোন করেছিল আমায়, আমি তোহার প্রসঙ্গ তুললে মিরান এড়িয়ে যায়। মিহানের কথা শুনে মীরার মন আরও খারাপ হয়ে যায়। কি থেকে কি হয়ে গেছে কিছুই বুঝতে পারছে না মীরা। মিরান আর তোহার সম্পর্কের বিচ্ছেদের পর কেটে গেছে 1 মাস। এই 1 মাসে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে অনেক কিছু। সম্পর্কের মধ্যে এসেছে তিক্ততা। পরিবর্তন হয়েছে সম্পর্কের থাকা মানুষগুলো। সব পরিবর্তন, এর মাঝেও তোহার কোনো পরিবর্তন নেই। সেই প্রথম দিনের মতো এখনও সে তার ভালোবাসার জন্য পাগল। কিন্তু তার ভালোবাসার মানুষটি তার দিকে ফিরেও তাকায় না। যেদিন মিরান তোহাকে প্রত্যাখ্যান করে সেই দিন রাতেই ঢাকায় ফিরে আসে ও। ওই ঘটনার পর থেকেই নিজেকে সবকিছু দেখে গুটিয়ে নিতে শুরু করে মিরান। এ বিষয়ে কেউ কিছু জানতে চাইলে কাজের ব্যস্ততার দোহাই দিয়ে পাশ কাটিয়ে যায় মিরান। সবাইকে এটা ওটা বলে বোঝানো গেলেও কিন্তু তোহা ওকে তো আর এসব বলে বোঝানো যায় না। ও ঠিকই এই 1 মাসের নিয়ম করে প্রতিদিন মিরানকে ওর ভালোবাসার কথা জানিয়েছে। আর মিরান? সে নির্দয়ের মতো প্রতিবার তোহাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু তোহা সে হাল ছাড়েনি। ফোনে তো মিরানকে ঝালানো আছেই, আবার হুটহাট করে মিরান হসপিটালে চলে যায়। হসপিটালের কমবেশি সবাই জেনে গেছে মিরানের সঙ্গে তোহার কিছু একটা চলছে। এ নিয়ে তোহার কোনো মাথা ব্যথা নেই। তার যত মাথা ব্যথা শুধু মিরানকে নিয়ে। এসবের মধ্যে ঘটেছে আর এক কাণ্ড। কোনোভাবে প্রেস মিডিয়ার লোকজন জানতে পারে সিঙ্গার নৌসিন তোহা এক ডাক্তারের প্রেমে পড়েছে। এই নিয়ে তো হৈহুল্লোড় শেষ নেই তাদের।
প্রেস মিডিয়ার লোকজন তো ইতিমধ্যে তোহার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে শুরু করেছে। কখন তোহা বাড়ি থেকে বের হবে? আর কখনই বা তারা এ বিষয়ে প্রশ্ন করবে তাকে? কিন্তু তোহা এখনই এসব প্রশ্নের সম্মুখীন হতে চায় না। তাই সে পদে পদে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করে ইদানিং। তোহার বিলাসবহুল গাড়ি থাকতেও মিরানের সঙ্গে দেখা করতে ওর বান্ধবীর গাড়ি নিয়ে যায়। কিন্তু যার জন্য এত কিছু সেই তো বুঝে না তোহাকে। নাকি মিরান ওকে বোঝাও না বোঝার ভান ধরে থাকে? এর মধ্যে টিয়া আর রাসেলের সম্পর্কে ধাপ কিছুটা এগিয়ে গেছে। টিয়া এখন রাসেলের বাগদত্তা। ময়মনসিংহ থেকে ফিরে এসে রাসেল ওর চাচি মানে অনুকে সবকিছু খুলে বলে। এখন ও টিয়াকে নিজের জীবন সঙ্গী হিসেবে চায়। রাসেলের বলা সব কথা শুনে রাসেলের বাবা মা এবং অনু রাসেলের বিপক্ষে চলে যায়। তাদের শিক্ষায় বড় হয়ে কি করে পারল রাসেল একটা মেয়ের ইমোশন নিয়ে এইভাবে অভিনয় করতে? তারা রাসেলকে সাফ সাফ জানিয়ে দিয়েছে তারা এ বিষয়ে কোনো রকম সাহায্য করতে পারবে না। একদিকে টিয়ার অবহেলা, অন্যদিকে পরিবারের লোকজনের সাথে ওর মতো বিরোধ। কিভাবে রাজি করাবে ওর পরিবারের লোকজনকে? টেনশনের ঘরের দরজায় খিল দেয় রাসেল। পরিবারের লোকজন ডাকাডাকি করলে রাসেল দরজা না খুলে দরজার ওপাশ থেকে উত্তর দিয়েছে, সময় হলে ও নিজেই দরজা খুলে দিবে। একদিন করে 3টা দিন পার হয়ে যায় কিন্তু রাসেল দরজা খুলে না। রাসেলের বাবা আর চাচা ব্যবসার কাজে শহরের বাইরে ছিল এই 3। বাড়ি ফিরে ছেলের এমন অবস্থা শুনে তারা রাসেলকে শত ডাকাডাকি করলেও দরজা খুলে না। পরে তারা দরজা ভেঙে দেখে রাসেল অজ্ঞান হয়ে পড়ে আছে, ফ্লোরে আছে। বাড়িতে ডাক্তার ডাকা হয়। ডাক্তার জানায় রাসেল অতিরিক্ত চিন্তা আর না খেয়ে থাকা অসুস্থ হয়ে গেছে। রাসেলের এমন পাগলামি দেখে পরিবারের সবাই রাজি হয়ে যায় টিয়াকে ওদের বাড়ির বউ করে আনতে। রাসেল একটু সুস্থ হলে সপরিবারে যায় টিয়াদের বাড়িতে তারা। কিন্তু মাঝপথে বেঁকে বসে টিয়া। সে কিছুতেই বিয়ে করবে না রাসেলকে। পরে সবকিছু খুলে বলে রাসেল টিয়াকে। রাসেলের সব কথা শুনে বুঝতে পারে টিয়া ওকে নিজের করে পাওয়ার জন্যই এই সব অভিনয় করেছে রাসেল। ক্ষমা করে দেয় রাসেলকে টিয়া। ওদের মানবিমান শেষ হলে ওদের পরিবারের লোকজন ঠিক করে আপাতত টিয়াকে আংটি পরিয়ে রাখবে, পরে টিয়ার লেখাপড়া শেষ করে রাসেল আর টিয়ার বিয়ে দিবে তারা। ততদিন না হয় ওরা দুজন দুজনকে ভালো করে বুঝে নিক। সকাল থেকে মেজাজটা বিগড়ে আছে মিরানের। হসপিটাল বাড়ি আর বাড়ি হসপিটাল করতে করতে ইদানিং রোবটের পরিণত হচ্ছে মিরান। এখন কিছুদিনের জন্য ওর বিশ্রামের প্রয়োজন। কিন্তু তার কি আর জো আছে? আজ সকাল সকাল একটা ইমার্জেন্সি পড়ে গেছে। সারাদিন ওটি মিটিং করে মাথা ব্যথা করছে মিরানের। এই ক্লান্ত শরীরে গাড়ি নিয়ে বের হয় হসপিটাল থেকে মিরান। কিন্তু হসপিটাল থেকে বেশি দূর যেতে না যেতেই মিরানের গাড়ি আটকে দাঁড়ায় আর একটা গাড়ি। একে তো মাথার যন্ত্রণা, তার উপরে মাঝরাস্তায় এমন উটকো ঝামেলা। মিরান গাড়ির জানালার কাচ নামিয়ে বাইরের দিকে তাকায়। উফ, আবার সেই মেয়েটা। মিরান গাড়ি থেকে নেমে দাঁড়ায়। আজ এই মেয়েটাকে ভালো মন্দ কিছু বলবে মিরান। এভাবে যখন তখন এসে ওকে বিরক্ত করার মানে কি? ও তো কবেই বলে দিয়েছিল মিরান তোহাকে ভালোবাসে না। তাহলে ওকে এত বিরক্ত করছে কেন? আজ ধৈর্যের বাঁধ ভেঙ্গে মিরান তোহাকে যাচ্ছে তাই বলে। আর তোহা মাথা নিচু করে মুখ বুজে সবকিছু শুনে। মিরান অনেকক্ষণ তোহাকে অপমানদায়ক কথা বলে ওখান থেকে চলে যায়। মিরান চলে গেলে তোহা ওখানে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আজ খুব দেরি করে বাড়িতে ফিরে তোহা। চোখ মুখের অবস্থা খুব একটা ভালো নয়। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। তোহা বাবা মা তোহা বাড়িতে ফিরছে পর থেকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে।
তোহা ওদের কথা শুনে ওর বাবা ওর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, বাবা, কয়েক মাস আগে তুমি আমাকে বলেছিলে তোমার কোনো বন্ধু ছেলে আমাকে বিয়ে করতে চায়। আমি রাজি আছি এই বিয়েতে, কিন্তু আমার কিছু শর্ত আছে। বিয়েটা হবে 7 দিনের মধ্যে, আর বিয়েতে কোনো জাঁকজমক হবে না। বিয়েটা ঘরোয়াভাবেই হবে। তোহা বাবা হতবাক হয়ে তোহার দিকে তাকায়। আজ কতদিন পর তার মেয়ে তার সঙ্গে দুটো কথা বলল। কিন্তু তোহা যে মিরানকে ভালোবাসে, তার কি হবে? তোহার বাবা তোমাকে কিছু বলার আগে তোহার মা তোহাকে চিন্তিত হয়ে বলল, কিন্তু তুই যে মিরান। তোহার মায়ের কথা সম্পূর্ণ করতে না দিয়ে তোহা বলল, আমি আর অন্য কোনো কথা শুনতে চাই না। বিয়ের আয়োজন করা না হলে আমার দুচোখ যেদিকে যায় সেদিকে চলে যাব আমি। এইটুকু বলে তোহা আর 1 মিনিট না দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যায়। তোহার বাবা মা বিস্ময় নিয়ে তাকায় দুজন দুজনের দিকে। এই মেয়ে যে কতটা রাগী তা তারা দুজনে খুব ভালো করে জানে। তাছাড়া তোহার চোখমুখ বলে দিচ্ছে ওর সঙ্গে কিছু একটা হয়েছে। কিন্তু এখন কি করবে তারা? তোহার কথা না শুনলে যে তোহা আবার বাড়ি ছেড়ে চলে যাবে। না, আর কিছু ভাবতে পারছে না তারা। তোহার সঙ্গে খারাপ ব্যবহার করার পর থেকে মন ভালো নেই মিরানের। খালি তোহার করা পাগলামির কথা মনে পড়ছে। রাত তো অনেক হয়েছে, কিন্তু আজ এখনো ফোন দিল না যে। তাহলে কি তখনকার ব্যবহারের জন্য মন খারাপ করে আছে? তখন মিরানের উচিত হয়নি ওর সঙ্গে এমন ব্যবহার করা। আর ওই বা কি করবে? তখন মেজাজটাই তখন বিগড়ে গেছিল। ওর সঙ্গে না হয় দেখা হলে ক্ষমা চেয়ে নেবে। এসব ভাবতে ভাবতে কখন চোখটা লেগে যায় বুঝতে পারেনি মিরান। অন্ধকার রাতে বেলকুনিতে দাঁড়িয়ে আছে তোহা। চোখের পানিগুলো আজ যেন থামতেই চাইছে না। এতদিন মিথ্যে আশায় বুক বেঁধেছিল ও যাকে চেয়েছিলাম সে তো আর ওকে চায় না। শুধু শুধু মিথ্যে আশায় থাকা যে নতুন করে জীবন সাজানো অনেক ভালো ওর মতে। থাকুক না সে তার মতন করে। গল্পটা না হয় একতরফা ভালোবাসাই থাক। মিরান সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করে ক্লান্ত শরীর নিয়ে আবার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। মম জীবন যৌবন, মম আখিল ভবন, তুমি ভরিবে গৌরবে। নিশি দিনের সময়, তুমি রবে নীরবে নোদয় মম। তুমি রবে নীরবে নিবিড় ও নিভৃত পূর্ণিমায়। নিশি দিনের সময়, তুমি রবে নীরবে নোদয় মম, তুমি রবে নীরবে। জাগিবে কাগি, তব করুণ ও আখি। তব অন্যঞ্চল ও ছায়ায়, মোরে এ রহিবে থাকি। মম দুঃখ বেদন ও মম সপল ও শোভন ও, তুমি ভরিবে সৌরভে, নিশি দিনে এ সময়ে। তুমি রবে নীরবে নোদয় মম, তুমি রবে নীরবে নিবিড় ও নিভৃত পূর্ণিমায়। নিশি দিনে এ সময়ে তুমি রবে নীরবে। হু হু, তুমি রবে নীরবে। শান্ত হন্তদন্ত হয়ে চৌধুরী বাড়িতে এসেছে। হলরুমে কাউকে কিছু জিজ্ঞাসা করারও সুযোগ না দিয়ে এক দৌড়ে মিরানের রুমে চলে আসে। মিরান এখনো ঘুমাচ্ছে দেখে শান্তর রাগ আরও কয়েক শগুণ বেড়ে যায়। গান বন্ধ করে মিরান হাত ধরে টেনে ঘুম থেকে তুলে শান্ত। হঠাৎ করে ঘুমের মধ্যে এমন ঘটনায় মিরান ভয় পেয়ে যায়। পরক্ষণে চোখের সামনে শান্তকে দেখে নিজেকে কিছুটা সামলে নিয়ে চোখ ছোট ছোট করে বলল, কিরে তোর আজ থানায় কাজ নেই? সকাল সকাল আমার ঘুম ভাঙাতে চলে এলে যে? শান্ত রেগে কটমট করে মিরানের দিকে তাকায়। শান্তকে এমন রেগে থাকতে দেখি মিরান বিছানা ছেড়ে উঠে শান্তর দিকে তাকিয়ে বলল, সকালবেলা এমন রেগে আছিস কেন? কারো সঙ্গে ঝামেলা টামেলা কিছু হয়েছে? শান্ত দাঁতে দাঁত চেপে বলল, কাল তুই তোহাকে কি বলেছিস? মিরান শান্তর থেকে চোখ সরিয়ে নেয়।
অন্যদিকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে? শান্ত মীরানের কথা শুনে গম্ভীর গলায় বলল, হওয়ার আর কি বাকি আছে শুনি? মীরান চোখগুলো ছোট ছোট করে বলল, মানে? শান্ত কর্কশ গলায় বলল, মানে হলো তোহা বিয়ে করছে 7 দিনের মধ্যে ওর বাবার বন্ধুর ছেলেকে। মীরান বিস্ময় চোখে শান্তর দিকে তাকায়, কথা যেন ওর বিশ্বাসই হচ্ছে না। মীরানের এমন বিস্ময়কর দৃষ্টিতে তাকানো দেখে শান্ত বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? বিশ্বাস হচ্ছে না তাই তো? তুই কি ভেবেছিলি ও তোর পিছনে ঘুরতে থাকবে আর তুই ওকে ঘুরতেই থাকবি? তাহলে তুই ভুল ভেবেছিস, তোহা সে ধরনের মেয়ে নয়। আর তোর তো কপাল ভালো যে তোহার মতো তোকে ভালোবেসেছে। শুধু ভালোবেসেছে বললে ভুল হবে, ও তোকে পাগলের মতো ভালোবেসেছে। আর তুই কি না, ছাড় তো, তোর সঙ্গে আমি এসব কথা বলছি কেন? শান্তর কথা শুনে মীরান মাথা নিচু করে নেয়। কি বলবি ও? বলার কি আর মুখ রেখেছে? মীরানকে শান্ত আবারও বলল, তোকে যেদিন তোহা প্রপোজ করে সেদিন সকালে আমি নিজে তোহার সঙ্গে কথা বলি। আমিও প্রথমে মনে করেছিলাম তোমার যদি আর 5টা মেয়ের মতো তোর সঙ্গে যদি খেলা করে, তাহলে তুই একেবারে ভেঙে পড়বি। শান্তর কথা শুনে মীরান শান্তর দিকে তাকায়। শান্ত সেদিন সকালের কথা মীরানকে খুলে বলে। সেদিন সকালে শান্ত অনন্যাকে দিয়ে তোহাকে ডেকে পাঠায় ছাদে। তোহা ছাদে এলে শান্ত শক্ত গলায় বলল, শুনলাম তুমি নাকি মীরানকে ভালোবাসো? তোহা শান্তর দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি কি করে জানলেন ভাইয়া? শান্ত ধীর গলায় বলল, সে কথা দিয়ে তোমার কাজ কি? তোমার কাছে যা জানতে চাইলাম তাই বলো। তোহা মৃদু স্বরে বলল, হুম। শান্ত তোহার দিকে শক্ত চোখে তাকিয়ে বলল, নাম মাত্র ভালোবাসো নাকি? শান্তর কথা সম্পূর্ণ করতে না দিয়ে তোহা গম্ভীর গলায় বলল, নাম মাত্র ভালোবাসো মানে? আপনার কি মনে হয় আমি আর 5টা মেয়ের মতো? আমি আপনার বন্ধুর অনুভূতি নিয়ে খেলা করব? তাহলে আপনি ভুল ভাবছেন শান্ত। আমি ওর জন্য কতটা পাগল তা শুধু আমি নিজেই জানি। আপনার কাছে আমাকে আলাদা করে কিছু প্রমাণ করতে হবে না। শান্ত এতক্ষণ তোহার চোখের দিকে তাকিয়েছিল। তোহার চোখ বলছে ও মিথ্যা কথা বলছে না। শান্ত কিছুক্ষণ চুপ থেকে বলল, মীরানের ব্যাপারে তুমি সবকিছু জানো? তোহা শান্তর দিকে তাকিয়ে বলল, না জানার কি আছে, ওর ব্যাপারে সবকিছুই তো জানি। শান্ত তোহার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আঙ্কেল আন্টির দত্তক নেওয়া ছেলে মীরান। সে কথা কি তুমি জানো? শান্তর কথা শুনে তোহা হতবাক হয়ে যায়। মীরান আঙ্কেল আন্টির পালিত সন্তান। থমথমে পরিবেশ, কারো মুখে কোনো কথা নেই। শান্ত তাকিয়ে আছে তোহার মুখের দিকে, কি উত্তর দেয় এই আশায়। হয়তো এখনই বলবে তার পক্ষে সম্ভব নয় কোনো পালিত সন্তানকে ভালোবাসা। আজকে চলে যাবে এখান থেকে। এইসব ভেবে মনে মনে হাসে শান্ত। কিন্তু শান্তকে ভুল প্রমাণ করে দিয়ে তোহা শান্তর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তাতে কি হয়েছে ভাইয়া? পৃথিবীতে সবার বাবা মা থাকে না। এই আমার কথাই ধরুন না, আমার মা আমার ছোটবেলার মারা গেছে। আমার মা মারা গেছে বলে কি আমাকে আর কেউ ভালোবাসেনি? ভালোবেসেছে, খুব ভালোবেসেছে। এমনকি ছোট আম্মু তুলির থেকে আমাকে প্রচণ্ড বেশি ভালোবেসে। তাই আমি এসব নিয়ে ভাবি না ভাইয়া। আমি কাকে ভালোবাসি এবং কতটা ভালোবাসি এটা আমার কাছে দেখার বিষয়। তার অতীত বা পরিবার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন ভাইয়া। এইটুকু বলে থামে তোহা।
জোরে নিঃশ্বাস নিয়ে আবার বলল, ওর সঙ্গে আমার প্রথম দেখা অনেকটা রহস্যর মতো, এমনকি এই কথা আমি আমার ছোট বোনকেও বলিনি। কয়েক মাস আগে গান রেকর্ডিং করে বাড়ি ফিরছিলাম, তখন রাস্তায় জ্যামে আটকে পড়ি। আমার গাড়ি ঠিক পাশে দেখি ফুটপাতে বসে একটা ছেলে রাস্তার কিছু ছেলে মেয়ের সঙ্গে হাসাহাসি করছে। ছেলেটার পোশাক আশাক বলে দিচ্ছিল বেশ বড় ঘরেরও। ছেলেটার এমন কাজে অবাক হওয়ার থেকেও বেশি ভালো লাগা কাজ করছিল আমার মাঝে। যতক্ষণ জ্যামে আটকে ছিলাম ততক্ষণ ওদের হাসাহাসি দেখছি। রাস্তার জ্যাম ছাড়লে আমি চলে যাই আমার গন্তব্যে। আমাদের চলার পথে কতজনের সঙ্গে তো দেখা হয়, আবার কতজনকেই তো ভুলে যাই। কাজের চাপে ওই দিনের ঘটনা ভুলতে শুরু করি। কিন্তু ওই যে নিয়তি, নিয়তি বলতে একটা কথা আছে না, ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। তার কয়েক সপ্তাহ পরে আবার ছেলেটার সঙ্গে আমার দেখা হয় একটা পার্টিতে। সবাই যখন গার্লফ্রেন্ডের সঙ্গে ডান্স করছে, ড্রিঙ্ক করছে, তখন সেই ছেলেটা এক কোনো সোফায় মাথা নিচু করে বসেছিল। আমি আড়াল থেকে ছেলেটাকে ফলো করছিলাম। কিছুক্ষণ পর সেই ছেলেটা একজন লোককে ডেকে নিরিবিলি জায়গাতে নিয়ে যায়। আমিও কৌতূহলবশত তাদের পিছনে যাই। ছেলেটা লোকটাকে বলে, ওর জন্য ওর মাম্মা অপেক্ষা করছে, ওকে এখন যেতে হবে। ছেলেটার এইটুকু কথা শুনে বুঝতে পারি ছেলেটা ওর মাকে ভীষণ ভালোবাসে। পরে ছেলেটার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি, ছেলেটাকে তার সিনিয়র একজন ডাক্তার ওকে এক প্রকার জোর করে এখানে নিয়ে এসেছে। ছেলেটা পেশায় একজন নামকরা ডাক্তার। একটু একটু করে ছেলেটার বিষয়ে খোঁজ নিতে শুরু করি আমি। ভালো লাগা থেকে হঠাৎ করেই ভালোবেসে ফেলি ছেলেটাকে। জানতে চাইবেন না ভাইয়া ছেলেটাকে? ছেলেটা আর কেউ নয়, আপনার বন্ধু মিরান, আর আমার জীবন। তোহার কথা শুনে শান্তর ঠোঁটে হাসি ফুটে ওঠে। শান্ত তোহার দিকে তাকিয়ে ঠোঁটে হাসি নিয়ে বলল, এবার আমি নিশ্চিন্ত, তুমি মিরানের জীবনসঙ্গী হিসেবে একদম পারফেক্ট। জানো, আমি প্রায়শই টেনশন করতাম এই ব্যাপারটা নিয়ে। তোহা ধীর গলায় বলল, ওর অতীত জেনেও কেউ ভালোবাসবে কিনা? শান্ত ছোট করে বলল, হুম। কিছুক্ষণ দুজনে চুপ থাকার পরে শান্ত সূক্ষ্ম গলায় বলল, তোমাকে কিছু কথা বলি, এগুলো তোমার জানা দরকার। আমি আর মিরান তখন ক্লাস 8 কিংবা 10 পড়ি। ঠিকমতো সময়টা আমার মনে নেই, শুধু এটুকু মনে আছে তখন বোর্ড এক্সাম ছিল আমাদের। আমাদের ক্লাসের ছেলে সুজন একদিন আমাদের ক্লাসের সবার সামনে বলে মিরান আঙ্কেল আন্টির পালিত সন্তান। সেদিন মিরান রেগে সুজনকে খুব মেরেছিল। পরে সুজনের বাবা মা স্কুলে কমপ্লেন করে মিরানের নামে। সুজন এসব কথা ওর বাবা মার কাছ থেকে জেনেছিল। আঙ্কেল আন্টিকে স্কুলে ডাকা হয়েছিল। সেদিন মিরান স্কুল থেকে ফিরে আন্টির কাছে জানতে চেয়েছিল মিরান ওদের পালিত সন্তান কিনা। আমি আঙ্কেলের কাছ থেকে শুনেছি ওইদিন আন্টি মিরানকে কোনো উত্তর না দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। তার কিছুদিন পর আন্টি আর আঙ্কেলে মিরান আর মিরুকে নিয়ে লন্ডনে চলেছে যায়। ওই ঘটনার পর থেকে মিরান ওর ভিতরে দুষ্টু আর দস্যি ছেলেটাকে লুকিয়ে রাখতে শুরু করে। বর্তমানের এই মিরানের সঙ্গে অতীতের মিরানের আকাশপাতাল তফাত। আগের মিরান সবসময় দুষ্টুমি করে সবাইকে মাতিয়ে রাখত, আর এখনকার মিরান কেমন গম্ভীর মুখ করে থাকে। এইটুকু বলে দীর্ঘশ্বাস ফেলে শান্ত। তোহার চোখ ছল ছল করছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তোহা ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা করছে। তোহা শান্তর দিকে না তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি চেষ্টা করব ভাইয়া আপনার সেই দুষ্টু বন্ধুটাকে ফিরিয়ে দিতে। আর দাঁড়ায় না তোহা, ব্যস্ত পায়ের নিচে চলে যায়। আর শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে। আবার বুঝি তার বন্ধুটা আগের মতো প্রাণ খুলে হাসবে।
মিরানে চোখে পানি। মিরান ভাবতে পারিনি তোহা যে ওকে এতটা ভালোবাসবে, যার জন্য ওকে এতদিন দূরে সরিয়ে রেখেছে, আর তোহা কি না সে সব জেনেই ওকে পাগলের মতো ভালোবেসেছে। এত বড় ভুল কি করল ও? মিরানের চোখে পানি দেখে শান্ত নরম সুরে বলল, আমি জানি না তুই ওকে কি বলেছিলি যার কারণে ও এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু মেয়েটা তোকে ভীষণ ভালোবাসে। তুই জানিস এই একটি মাসের তুই যতবার তোহাকে প্রত্যাখ্যান করেছিস আর তোহা আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করত। কেন তুই ওকে মেনে নিতে পারছিস না? কেন ওকে ভালোবাসতে পারছিস না? সে যাই হোক, এখন আর কেউ আর আমার কাছে ফোন করবে না, আর তোকে বিরক্তও করবে না। শেষের কথাগুলো কর্কশ কণ্ঠে বলল শান্ত। মিরান আর নিজেকে ধরে রাখতে না পেরে শান্তকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয়। মিরানের এমন কান্না দেখে শান্ত হতবাক হয়ে যায়। মিরানের পিঠে হাত দিয়ে মোলায়েম গলায় বলল, কিরে এইভাবে কান্না করছিস কেন? মিরান চোখ মুছে কাপা কাপা গলায় বলল, আমি ওকে এই 1 মাস অবহেলা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তা নিজেই বুঝতে পারেনি। যখন উপলব্ধি করি আমি ওকে ভালোবাসি, তখন মনে হয় না এটা ভুল, আমি তো কাউকে ভালোবাসতে পারি না, আর না আমাকে কেউ ভালোবাসবে। আমার সবটা জেনেও হয়তো আমার থেকে দূরে সরে যাবে, তখন সে যন্ত্রণা আমি সহ্য করতে পারতাম না। তাই আমি ওকে ভালোবাসি সত্ত্বেও ওকে বারবার দূরে সরিয়ে দিয়েছি। মিরানের কথা শুনে শান্ত দাঁতে দাঁত চেপে বলল, বাহ বাহ, এই তোকে এত বেশি বুঝতে কে বলেছে? তোর জন্য এখন তোরা দুজন কষ্ট পাচ্ছিস, এখন কি করে সবকিছু ঠিক করবি তা তুই ভাব। আমার মাথা কাজ করছে না, আমি গেলাম। শান্ত আর না দাঁড়িয়ে হনহনিয়ে নিয়ে চলে যায়। আর মিরানের চিন্তায় মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন তার শুধু একটাই চিন্তা, কি করে তোহার বিয়েটা আটকানো যায়। আজ কতগুলো দিন না পুরো 1 মাসের বেশি সময় হয়ে গেছে শান্ত জান্নাতকে ওর বাবা মার কাছে দিয়ে এসেছে। ঢাকা এসেছে পর থেকে সব সময় মন খারাপ করে থাকে জান্নাত। না বাড়িতে মন বসে না ভার্সিটিতে। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় অন্যমনস্ক হয়ে থাকে জান্নাত। জান্নাত বন্ধুদের সঙ্গে ভার্সিটির মাঠে বসে আছে, সবাই আড্ডা দিচ্ছে, শুধু জান্নাত অন্যমনস্ক হয়ে আছে। তা দেখে জান্নাতের বান্ধবী কলি ওকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে, আবার কি ভাবছিস? জান্নাতের অন্য বান্ধবী মিলা ঠাট্টা সুরে বলল, আরে বুঝিস না, আমাদের সেই সুপার হিরো ভাইয়ার কথা ভাবছে। মিলার কথা শুনে সবাই শব্দ করে হেসে উঠল। জান্নাতও ওদের সঙ্গে লাজুক হেসে অন্যদিকে তাকায়। ফোন বেজে চলেছে সেই কখন থেকে, কিন্তু ফোন তুলছে না তোহা। মনেমনে দৃঢ়প্রতিজ্ঞ করেছে সে কিছুতেই ফোন তুলবে না। ফোন বাজতে বাজতে ফোন নষ্ট হয়ে গেলেও ফোন তুলবে না সে। ফোনের ওপাশ থাকা ব্যক্তি বুঝুক অবহেলা কি জিনিস। তোহা বিছানার এক কোণে বসে আছে আর ফোনটা বিছানার মাঝখানে বসে বেজে চলেছে। আবারও ফোন বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। তোহা উকি দিয়ে দেখল ইতিমধ্যে 57 বার ফোন দেওয়া হয়ে গেছে। আবারও জোরালো শব্দের ফোনটা বেজে উঠেছে, স্ক্রিনে বড় বড় অক্ষরের ভেসে উঠেছে যার নামটা। তোহা ফোনের উপর থেকে চোখ সরিয়ে বিড় করে বলল, আজ এত কেন মনে পড়ছে আমাকে? কাল তো আমাকে খুব অপমান করেছিল, কাল কি অপমান করা কম হয়ে গেছিল? যে আজ ফোন করে বাকি অপমানটা করবে। যাই করুক না কেন আমি ফোন তুলছি না। তার কণ্ঠ আমাকে মাতাল করে দেয়। নতুন করে তার কণ্ঠ শুনে মোহতিমির হতে চাই না আমি। এর মধ্যে তুলি এসে তোহাকে হালকা ধাক্কা দিয়ে বলল, আপু তুমি একা একা কি বিড়বিড় করছো? তোহা তুলির দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না।
কিছু বলবি আমাকে? তুলি ঠোঁট হাসি এনে বলল, শুনলাম তুমি নাকি তোমার জালিমের সঙ্গে ঝগড়া করেছ। তোহা তুলির দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ওই আমি তোকে বলেছি না ওকে একদম জালিম বলবি না। তুলি ঠোঁট হাসি আর একটু প্রসারিত করে বলল, কেন কেন? আমি কেন বলবো না, 100 বার বলবো। কি করবে তুমি? তোহা তুলির দিকে তেড়ে গিয়ে বলল, দারাজ তোর একদিন কি আমার একদিন। তারপর দেখি তুই কি করে ওকে আর জালিম বলে ডাকিস। সেই কখন থেকে গাড়িতে বসে ফোন করে যাচ্ছে তোহাকে, কিন্তু তোহা তো ফোন ধরার নামে নিচ্ছে না। তোহার টেনশনে আজ হসপিটালে যায়নি মিরান। সকালবেলা কিছু না খেয়েই চলে এসেছে তোহাদের বাড়ির সামনে। এখন কি করে তোহার অভিমান ভাঙ্গাবে বুঝতে পারছি না মিরান। তোহা ফোন না ধরায় মিরান তুলিকে ফোন করে। রিং বাজার কয়েক মুহূর্ত পরে তুলি ফোন রিসিভ করে। তুলি কিছু বলার আগেই মিরান বলল, তুলি। তুলি ভাব নিয়ে বলল, আরে ডাক্তার ভাইয়া যে, আজ কিভাবে মনে পড়ল আমায়? মিরান মৃদু স্বরে বলল, একটা হেল্প লাগবে। তুলি মুখ বাঁকা করে বলল, তুলি এমনি এমনি কারো হেল্প করে না। আমি তোমার হেল্প করব, তার বিনিময়ে আমি কি পাব? মিরান ছোট করে বলল, কি চাই তোমার? তুলি খুশিতে গদগদ হয়ে বলল, এত তাড়াতাড়ি বলবো কিভাবে? ভাবতে একটু সময় দাও। হ্যাঁ পেয়েছি। আমাকে একটা লেটেস্ট স্মার্টফোন কিনে দিলেই হবে। তুলির কথা শুনে মিরান হালকা হেসে বলল, ওকে ডান, তুমি যা চাইবে তাই তোমাকে কিনে দেব, কিন্তু তোমাকে আমায় হেল্প করতে হবে। তুলি হাসি মুখে বলল, তা আর বলতে, এখন বল আমাকে কি করতে হবে? মিরান মৃদু স্বরে বলল, তোহা কি করছে এখন? তুলি গলা পরিষ্কার করে অভিনয় করে বলল, উহু উহু, ঘটনা কি ভাইয়া, তুমি হঠাৎ আমার বোনের খোঁজ নিচ্ছ? মিরান বাঁকা হেসে বলল, বউয়ের খোঁজ নেব না তো আর কারো খোঁজ নেব শালি সাহেবা? মিরানের কথা শুনে তুলি কিছুটা ভরকে যায়। তুলি মিনমিনে বলল, ভাইয়া তুমি আমাকে শালি বললে যে? মিরান মৃদু স্বরে বলল, শালি বলবো না তো আর কি বলবো? যাই হোক ছাড় এসব কথা, এখন বলো তোমার আপু এখন কি করছে? তুলি ধীর গলায় বলল, রুমে আছে আর মাঝে মাঝে ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। মিরান কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে তুলি, আজ সারাদিন তুমি তোমার আপুর উপর নজর রাখো। বেচাল কিছু দেখলেই আমাকে জানাবে। তুলি মৃদু স্বরে বলল, ঠিক আছে ভাইয়া, রাখি এখন। তুলি ফোন রাখলে মিরান কিছু একটা ভেবে বাঁকা হাসে। বিকাল হয়ে যাচ্ছে কিন্তু মিরান এখনো বাড়ি ফিরেনি। অফিস থেকে ফিরেছে পর থেকে চিন্তা করছে মীরা। সকালে মিরানের চোখ মুখের অবস্থা খুব একটা ভালো ছিল না। না জানি এখন ছেলেটা কোথায় আছে। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে আসে মিরানকে ফোন দেয়। রিং বাজার সাথে সাথে ফোন রিসিভ করে মিরান। মীরা ধীর গলায় বলল, বাবা তুই কই আছিস? এখনো বাড়ি আসিসনি কেন? মিরান মৃদু স্বরে বলল, আশেপাশে আছি মাম্মা। বাড়ি ফিরতে দেরি হতে পারে। একটুকু বলে থেমে আবারও মিরান বলল, আচ্ছা মাম্মা, তোহা যদি আমার বউ হয় তাহলে কি তুমি খুশি হবে? মিরানের কথা শুনে মীরা অবাক হয়। মীরা অবাক গলায় বলল, হঠাৎ এই প্রশ্ন? মিরান মৃদু স্বরে বলল, বলো না। মীরা ঠোঁটে হাসি এনে বলল, খুশি হব মানে খুব খুশি হব। তোহার মতো মেয়ে হয় না। তোহা তোর জন্য একদম পারফেক্ট জীবনসঙ্গী। মিরান মৃদু হেসে বলল, তুমি তাহলে রেডি থেকো মাম্মা তোমার বৌমাকে বরণ করে নেওয়ার জন্য। মীরা অবাক গলায় বলল,
কি বলছিস কি তুই বরণ করব মানে? মিরান হাসি আরেকটু প্রসারিত করে বলল, আমি তোহাকে বিয়ে করতে চলেছি মাম্মা। দোয়া করো আমাদের জন্য। মীরা আবারও অবাক হয়ে বলল, বিয়ে করছিস মানে? মিরান মৃদু স্বরে বলল, তোমার বৌমা আমার সঙ্গে অভিমান করে আছে। অভিমান ভাঙানোর পর একেবারে বাড়িতে ফিরে সবকিছু বলবো তোমায়। এখন রাখছি ফোন, তোমার বৌমাকে কি করে বিয়ে করব তার প্ল্যানিং করতে হবে। মীরাকে কথা বলার সুযোগ না দিয়ে মিরান ফোন কেটে দেয়। মীরা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একা একা বলল, এই ছেলে তো দেখছি একদম ওর পাপার কার্বন কপি হয়েছে। মিরান ফোন রাখতে না রাখতেই তুলি ফোন দেয় মিরানকে। মিরান ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তুলি বলল, ভাইয়া আপুকে একটু আগে দেখলাম তোমার বন্ধু শান্ত ভাইয়ার সাথে ফোনে কথা বলছে। মিরান অবাক হয়ে বলল, বল কি? কি কথা বলছে? তুলি কথাগুলো মনে করে বলল, ওরা বলছিল কাকে যেন জব্দ করেছে, ওদের প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। আর বেশি কিছু শুনতে পাইনি। মিরান কিছুক্ষণ চিন্তা করে তারপর বলল, আচ্ছা এই ব্যাপার দ্বারাও হয়াচ্ছি তোমাদের প্ল্যান সাকসেসফুল। তুলি অবাক গলায় বলল, কি বলছো ভাইয়া তুমি এসব? প্ল্যান মানে কিসের প্ল্যান? মিরান মৃদু স্বরে বলল, তুলি আমি তোমাকে কিছুক্ষণ পর ফোন করছি। তুলির উত্তরের অপেক্ষা না করে মিরান ফোন কেটে দেয়। দলের মিটিং শেষ করে সবে বের হয়েছে আতিক সাহেব। মিটিং রুম থেকে বেরোতে বেরোতে অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলছিলেন তিনি, তখন ফোন বেজে ওঠে তার। অপরিচিত নাম্বার দেখে ভ্রু কুচকায় আতিক সাহেব। এই সময় আবার কে ফোন দিল তাকে? তার দলের ছেলেপুলেদের আবার কোনো সমস্যা হয়নি তো? এই ভেবে তাড়াতাড়ি ফোন রিসিভ করেন তিনি। ওপাশ থেকে কেউ মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আতিক সাহেব ধীর গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? ফোনের ওপাশের ব্যক্তি ছোট করে বলল, আঙ্কেল আমি মিরান। আতিক সাহেব অনেকটা অবাক হয় মিরানের ফোন দেওয়া। নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ বল বাবা। মিরান ভনিতা না করে বলল, আঙ্কেল আমি তোহাকে বিয়ে করতে চাই এবং আজকের মধ্যে। আতিক সাহেব চমকে উঠে বলল, বল কি? বিয়ে? তাও আবার আজকে মধ্যে? মিরান আতিক সাহেবকে একে একে সবকিছু খুলে বলে সব শুনে কাদের সাহেব একগাল হেসে বলল, ঠিক আছে বাবা, তোমার যা ভালো মনে হয় তাই কর, আর বিয়েতে কোনো হেল্প লাগলে বল আমায়। মিরান ঠোঁটে হাসি এনে বলল, দোয়া করবেন আঙ্কেল আমাদের জন্য। আতিক সাহেব আর একটু হেসে বলল, আমার দোয়া সবসময় তোমাদের সঙ্গে আছে। যা করবে সাবধানে করো বাবা, রাখছি এখন আমি। আতিক সাহেব ফোন কাটলে মিরান ফোনের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সন্ধ্যার পরে মিরান তুলিকে ফোন দেয়। তুলি ফোন রিসিভ করলে তুলির কাছ থেকে তোহার খোঁজখবর নিয়ে নিলাম বলল, সোনা তুমি এখন তোমার আপুর কাছে গিয়ে বলবে তোমার এক বান্ধবী আমাকে একটা মেয়ের সঙ্গে পার্কে বসে হাসাহাসি করতে দেখেছি। এ কথা শোনার পরে তোমার আপু কেমন রিয়াক্ট করে আমাকে জানাবে কেমন। আর তুমি ফোন কাটবে না, আমি লাইনে থাকব। তুলি চিন্তিত হয়ে বলল, ভাইয়া তুমি আবার আপুর হাতে আমাকে মার খাবার প্ল্যান করনি তো? তুলির কথা শুনে মিরান হেসে দিয়ে বলল, আরে নানা তা হবে না, তুমি গিয়ে বলে দেখো না কি হয়। মিরানের কথা মতো তুলি গিয়ে তোহাকে বলল, আপু তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। তোহা ফোন ঘাটাঘাটি করতে করতে বলল, বল কি বলবি? তুলি সুর টেনে বলল,
আপু জানো আমার একটা বান্ধবী না আজ মিরান ভাইয়াকে একটা মেয়ের সঙ্গে পার্কে বসে হাসাহাসি করতে দেখেছে। তুলি কথা শুনে তোহা চোখ লাল করে ওর দিকে তাকিয়ে বলল, কোনো পার্কে দেখেছে? আর মেয়েটা কে? তুলি ঠোঁট উল্টিয়ে বলল, আমি তো ঠিক জানি না আপু। তোহা চিৎকার করে বলল, তুই তোর বান্ধবীকে ফোন করে জিজ্ঞেস কর কোনো পার্কে দেখেছে আর মেয়েটাকে। এক্ষুনি গিয়ে ফোন কর। তোহা কথা শুনে তুলি রুম থেকে বেরিয়ে যায়। তুলি বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ফোনটা কানের কাছে নিয়ে বলল, ভাইয়া আমি আর তোমার বউয়ের ধারে কাছেও যাচ্ছি না। তুমি এসে তোমার বউকে সামলাও, আমি আর পারব না। তুলির কথা শুনে মিরান শব্দ করে হেসে দেয়। তোহা ঘুমিয়ে গেছে অনেকক্ষণ। তুলি এসে ওর রুমে উকি দিয়ে দেখে গেছে 2-1 বার। এতক্ষণ তো রুমের ধারে কাছেও ঘেঁষা যাচ্ছিল না। কি রাগ বাবা! কিছুক্ষণ আগে তুলিকে ডেকে বারবার জিজ্ঞেস করছিল মিরানের সঙ্গে যে মেয়েটা ছিল তার বিষয়ে কিছু জানতে পেরেছে কিনা। এসব মনে করে তুলি আনমনে হাসে। ঠোঁটের হাসি নিয়ে তুলে মিরানকে ফোন করে। ফোন রিসিভ করতেই তুলি রাগী গলায় বলল, ভাইয়া তুমি কোথায় আছো বলো তো? তোমার জন্য আমি আপুর রুমের সামনে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি। আমি কিন্তু এখন আমার রুমে চলে যাব। মিরান তাড়াতাড়ি করে বলল, এই না না, আমার সুইট আপু রাগ করে না। আমি এখনই আসছি, তুমি আর একটু অপেক্ষা করো। তুলি মুখ গোমরা করে বলল, তাড়াতাড়ি। মিরান ফোন রাখলে তুলি একা একা বিড় করে বলল, রাগারাগি করবে এরা দুজনে, মাঝখান দিয়ে আমাকে খাটিয়ে মারবে। নিজে এখন পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, এর মধ্যেই আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। তুলি তোহার রুমের সামনে পায়চারি করতে করতে একা একা এই সব বিড়বিড় করে বলছে। এর মধ্যে তুলির পিছন থেকে কেউ নিচু গলায় বলল, তুলি। তুলি পিছন ফিরে তাকায়। মিরান ভাইয়া এসেছে। তাকে দেখে তুলি মন খারাপ করে বলল, এখন বুঝি তোমার আসার সময় হল? মিরান ওর হাতে একটা বোতল দেখিয়ে বলল, এটা আনতে দেরি হয়ে গেছে। তুলি চোখ ছোট ছোট করে বলল, এটা কি ভাইয়া? মিরান মৃদু স্বরে বলল, ক্লোরোফর্মোট। মুহূর্তেই তুলি চোখ বড় বড় করে বলল, এটা দিয়ে কি করবে? মিরান বাঁকা হেসে বলল, এটা দিয়ে তোমার আপুকে সেন্সলেস করে কিডন্যাপ করে নিয়ে যাব। তুলি খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি ভাইয়া? আমার না অনেক দিনের শখ, আমি সামনে থেকে কিডন্যাপ করা দেখব। আজ তোমার জন্য আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। তোমাকে এতগুলো থ্যাংক ইউ ভাইয়া। মিরান এতদিনে বুঝে গেছে এই দুই বোনের পাগলামিগুলো। মিরান হালকা হেসে বলল, আচ্ছা চলো তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে। তুলি লাফাতে লাফাতে বলল, চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার তো আর তরস হইছে না। মিরান আর তুলি একসঙ্গে তোহার রুমে যায়। কি সুন্দর করে বাচ্চাদের মতো ঘুমিয়ে তোহা। ডিম লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তোহার মুখের উপর ছোট ছোট চুল পড়ে আছে। তুলি মিরানকে খোঁচা দিয়ে ফিসফিসিয়ে করে বলল, ভাইয়া আমি না মুভিতে দেখেছি ক্লোরোফর্ম দিল তো 5-6 ঘন্টার আগে জ্ঞান ফিরে না। আপু যদি অজ্ঞানী থাকে তাহলে তুমি বিয়ে করবে কখন আপুকে? মিরান তুলির দিকে তাকিয়ে আস্তে করে বলল, এটার পাওয়ার কম। এই ক্লোরোফর্মটা স্প্রে করলে 1-1.5 ঘন্টার মধ্যেই তোমার আপুর জ্ঞান ফিরে আসবে। ততক্ষণে আমি তোমার আপুকে নিয়ে কাজী অফিসে পৌঁছে যাব। মিরানের কথা শুনে তুলি এস দিয়ে কিছু বলবে তার আগেই মিরান তুলিকে বলল, এখন তুমি চুপচাপ বসো আর আমাকে আমার কাজ করতে দাও। মিরানের কথা শুনে তুলি চুপচাপ দাঁড়িয়ে থাকে।
আর মিরান খুব সাবধানতা অবলম্বন করে তোহার মাথার কাছে গিয়ে তোহার নাকে ক্লোরোফর্ম স্প্রে করে। তোহা একটু নড়ে ওঠে আবার ঘুমিয়ে পড়ে। মিরান তুলির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, শালি সাহেবা যাচ্ছি আমার বউকে নিয়ে। দোয়া করবেন আমাদের জন্য কেমন? তুলি ভাব নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে তো দোয়া করতেই হবে। তুলির কথা বলার ভঙ্গিমা দেখে মিরান শব্দ করে হেসে দেয়। মিরানের হাসি দেখে তুলিও হেসে দেয়। মিরান হাসি থামিয়ে তোহাকে কোলে তুলে নিয়ে তুলির দিকে তাকিয়ে বলল, আমরা বেরিয়ে গেলে বাড়ির মেইন দরজা ভালো করে বন্ধ করে দিও। তুলি মন খারাপ করে বলল, ঠিক আছে, তোমরা সাবধানে যেও আর আপুকে কিন্তু ভালোবাসা দিয়ে আগলে রাখবে, না হলে কিন্তু আমি তোমার খবর করে দেব। তুলির কথা শুনে মিরান হেসে তোহাকে কোলে নিয়ে বেরিয়ে যায়। ডাক্তারদের জীবনে কখন কি যে হয় তারা নিজেরাই জানে না। পরিবারের সবার সাথে একসাথে ডিনার করে রুমে এসেছিল মিহান। রুমে আসার কয়েক মিনিটের মাথায় মিহানের ফোন আসে হসপিটাল থেকে। তাকে যেতে হবে হসপিটাল। অগত্যা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে মিহান হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে একটা ছোট সমস্যার কারণে মিহানকে ডাকা হয়েছিল। কাজটা কমপ্লিট করে মিহান বাড়ি ফিরে আসে। রুমে ঢুকেই তার সব ক্লান্তি এক নিমিষে শেষ হয়ে যায়। তার জানপাখি ঘুমিয়ে আছে। মিহান হাতের ব্যাগটা পাশের টেবিলে রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোজা মীরার উপরে উঠে ওর বুকে মাথা রাখে। মিহানের এমন কাজে মীরা চমকে উঠে বলল, এই তুমি কি জীবনেও মানুষ হবে না? মিহান মাথা তুলে বলল, বলো কি? আমি এখনো মানুষ হয়নি? 2 বাচ্চার বাবা হয়ে গেলাম আর এখনো মানুষ হতে পারলাম না? মীরা মুখ ভেঙ্গিয়ে বলল, না, এখনো মানুষ হওনি। মানুষ হলে একজন ঘুমন্ত মানুষের উপরে এমন লাফ দিয়ে উঠে পড়তে না। মিহান ঠোঁটের কোনো হাসি টেনে বলল, এ ব্যাপারে আমি মানুষ হতে চাই না। মীরা মুখ গোমরা করে বলল, তোমরা বাবা ছেলে এমন কেন বলবে আমায়? মিহান চোখগুলো ছোট ছোট করে বলল, আমার ছেলে আবার কি করেছি তোমাকে? মীরার মৃদু স্বরে বলল, তোমার ছেলে বলেছে আজ সে বিয়ে করবে। সত্যি বলেছে নাকি মজা করে বলেছে তা আমি জানি না, কিন্তু ফোন করে আমার কাছ থেকে দোয়া চেয়ে নিয়েছেন। মিহান চোখ বড় বড় করে বলল, বলো কি এত কিছু হয়ে গেছে আর আমি জানি না? মীরা মুখ বাঁকা করে বলল, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকলে জানবে কি করে? মীরার মুখ বাঁকা করা দেখে মিহান মৃদু হেসে বলল, দাঁড়ো আমি ফোন করে দেখছি কোথায় আছে সে। মীরা মুখ গোমরা করে বলল, যা করার আমার উপর থেকে উঠে করো। মিহান উঠে গিয়ে ফোন নিয়ে আবার মীরার উপর শুয়ে পড়ে। মীরা জানে এই মহাশয় কে হাজার বললেও তিনি এখন ওকে ছাড়বে না। এতগুলো বছরের মিহানের পাগলামিগুলো অভ্যাস হয়ে গেছে মীরার। মীরা মিহানের পিঠে হাত দিয়ে মিহানকে বলল, পেলে ওকে? মিহান ছোট করে বলল, ফোন বাজছে। কিছুক্ষণ পর ফোন রিসিভ করলে মিহান বলল, কোথায় তুমি এখন? ফোনের ওপাশ থেকে মিরান বলল, গাড়িতে পাপা। মিহান একটু গম্ভীর হওয়ার অভিনয় করে বলল, একটু আগে কি শুনলাম তোমার মাম্মার কাছ থেকে তোমার ব্যাপারে? মিরান ছোট করে বলল, কি ব্যাপারে? মিহান মৃদু স্বরে বলল, তুমি নাকি আজ বিয়ে করছো? মিরান ধীর গলায় বলল, হুম। মিহান অভিমানী গলায় বলল, তোর মাম্মাকে ঠিকই জানালি কিন্তু আমাকে তো একবারও জানালি না। মিরান হেসে দেও ওর পাপার কথা শুনে। পরে একে একে সবকিছু খুলে প্রথম থেকে সব শুনে মিহান মিরানকে বাহবা দিয়ে বলল, সাব্বাস, এই না হলে আমার ছেলে। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস।
ভালোভাবে দেখে শুনে বৌমাকে কাজী অফিসে নিয়ে যা। আর বিয়ে পড়ানোর সময় ভিডিও কল দিতে কিন্তু একদম ভুলবি না। রাখি এখন। মিরান ফোন রাখলে মিহান মীরার দিকে তাকিয়ে হেসে বলল, দেখলে আমার ছেলে একদম আমার মতো হয়েছে। মীরা মিহানকে ধমক দিয়ে বলল, তোমাদের বাপ ছেলের জন্য তো আমি পাগল হয়ে যাব। এখন কি আমাকে একটু ঘুমাতে দিবে তুমি? মিহান মীরার ধমক কানে না দিয়ে বলল, এখন আর ঘুমিয়ে কাজ নেই, বেলকুনিতে চলো। ওখানে বসে কিছুক্ষণ গল্প করি, ততক্ষণে মিরান ফোন দিয়ে দিবে। মীরা যে কিছু বলবে তার আগেই মিহান মীরাকে কোলে তুলে নেয়। মীরা এক হাত দিয়ে শার্ট খামচে ধরে আর অন্য হাত দিয়ে মিহানের গলা জড়িয়ে ধরে, চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। কলিং বেলের শব্দে ঘুম ছুটে যায় জান্নাতের। চোখ কচলে সামনে তাকায়, ইতিমধ্যে জান্নাতের মা কলিং বেলের শব্দে দরজা খুলে দেন। জান্নাতের বাবা এসেছে। জান্নাতের বাবা প্রতিদিন 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি ফিরে আসেন, কিন্তু আজ অনেকখানি দেরি করে ফেলেছেন তিনি। দুপুরে জান্নাত ভার্সিটিতে থাকায় জান্নাতের বাবার সঙ্গে একসাথে বসে খাওয়া হয় না, কিন্তু রাতে জান্নাত অপেক্ষা করে তখন তার বাবার বাড়িতে ফিরবে আর একসাথে বসে খাওয়া দাওয়া করবে। আজ বাবার অপেক্ষা করতে করতে সোফায় ঘুমিয়ে পড়েছিল জান্নাত। জান্নাতের বাবা তাড়াতাড়ি করে রুমে এসে জান্নাতের গালে হাত রেখে আদুরে গলায় বলল, সরি মামনি, আজ খুব দেরি করে ফেলেছি তোমার বাবা। তুমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বস, আমি ফ্রেশ হয়ে এখনই আসছি। জান্নাতকে কিছু বলল সুযোগ না দিয়ে জান্নাতের মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি তাড়াতাড়ি খাবার গরম করে নেও, বড্ড খিদে পেয়েছে। জান্নাতের মা রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তাড়াতাড়ি করবে, মেয়েটা সেই সন্ধ্যার পর থেকে না খাওয়া। জান্নাতের বাবা নিজের রুমের দিকে চলে গেলে জান্নাতও উঠে ফ্রেশ হতে যায়। জান্নাত ফ্রেশ হয়ে এসে রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, মা, হলো তোমার বড্ড খিদে পেয়েছে যে। জান্নাতের মা রান্নাঘর থেকে এসে টেবিলের উপর একটা বাটি রেখে বলল, এখন বড্ড খিদে পেয়েছে? এতক্ষণ যে বললাম খেয়ে নে, আজ হয়তো তোর বাবার আসতে লেট হবে। জান্নাত ঠোঁটে হাসি টেনে বলল, তুমিও তো খাওনি, তুমিও তো বাবার জন্য এতক্ষণ ওয়েট করেছ। তার বেলায় কিছু না, তাই না? জান্নাতের মা জান্নাতের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলল, উফ, তুই এত কথার ঝুড়ি পাস কোথা থেকে? সব কথার উত্তর তোকে দিতে হবে। এর মধ্যে জান্নাতের বাবা এসে বলল, কি নিয়ে মা মেয়ে কথা বলছো তোমরা? জান্নাতের মা দুষ্টুমির সুরে বলল, সে কথা তোমার না জানলেও চলবে, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। জান্নাতের বাবা মন খারাপের অভিনয় করে বলল, আমাকেও বলা যাবে না? জান্নাত এবং জান্নাতের মা দুজন দুজনের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে বলল, নো। জান্নাতের বাবা জান্নাতের পাশে চেয়ার টেনে বসে জান্নাতের মায়ের দিকে তাকিয়ে বলল, তোমাদের সিক্রেট কথাগুলো পড়ে শুনব, আমায় খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। জান্নাতের মা সবকিছু বেড়ে দিতে দিতে বলল, এতই যখন খিদে পেয়েছে বাইরে থেকে, তাহলে কিছু খেলে না কেন? এতক্ষণ খিদে সহ্য করার কোনো মানে হয়? না হয় আমায় ফোন করে বলতে, আমি তোমার খাবারটা না হয় থানায় পাঠিয়ে দিতাম। জান্নাতের বাবা খাবার প্লেটে হাত দিয়ে বলল, আমি আগে থেকে জানতাম নাকি আজ এত দেরি হয়ে যাবে? আসলে আজ সন্ধ্যায় আমাদের থানায় শান্ত আসে। শান্তর নাম শুনে জান্নাত খাবার থামিয়ে ওর বাবার দিকে তাকায়। জান্নাতের মা চোখগুলো ছোট ছোট করে বলল, এই শান্তটা আবার কে? জান্নাতের বাবা কপাল ভাঁজ করে বলল, সে কি এর মধ্যেই ভুলে গেলে? আরে আমাদের মেয়েকে যেই ছেলেটা বাড়ি পৌঁছে দিয়ে গেল, সেই শান্তির কথা বলছি আমি।
জান্নাতের বাবার কথা শুনে জান্নাতের মায়ের মনটা নরম হয়ে গেল। তিনি নরম সুরে বলল, ও তোমাদের থানায় এসেছিল কেন? তোমার সঙ্গে বুঝি দেখা করতে? জান্নাতের বাবা হালকা হেসে বলল, আরে না, না, সেই সময় কি ওর আছে? ও আমাদের এলাকায় এসেছিল একটা ক্রিমিনালকে ধরতে। ছদ্মবেশে আমাদের এলাকাতে গায়ে ডাকা দিয়েছিল। সন্ধ্যার পর থেকে শুরু হয় চিরুনি তল্লাশি। কিছুক্ষণ আগে ওই ব্যাটাকে ধরতে আমরা সক্ষম হই। অবশ্য এর পুরো ক্রেডিটই শান্তর। জান্নাতের বাবা জান্নাতের মা মৃদু স্বরে বলল, তা তুমি ওকে আমাদের বাড়িতে নিয়ে এলে না কেন? আমিও এই সুযোগে ছেলেটাকে দেখে নিতাম। জান্নাতের বাবা জান্নাতের মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমি ওকে আমাদের বাড়িতে আসতে বলিনি? বলেছি, কিন্তু ওর আজ কাজ ছিল বিদায় আসতে পারেনি। কিন্তু শান্ত আমাকে কথা দিয়েছে পরশুদিন শান্ত আর ওর বেস্ট ফ্রেন্ডর পরিবার আসবে আমাদের বাড়িতে। জান্নাতের বাবার কথা শুনে জান্নাতে মনের ভিতর দিয়ে শীতল বাতাস বয়ে যায়। শান্ত আসবে, ওনার সঙ্গে আবার দেখা হবে ওর। ইতিমধ্যে ভাবনার সমাপ্তি ঘটে জান্নাতের। জান্নাতের বাবা জান্নাতের দিকে তাকিয়ে বলল, তোর বাদর বাহিনীকে বলে দিস পরশুদিন এসে তোর মায়ের হাতে হাতে কাজ এগিয়ে দিতে। তোর মা একা হাতে এত কিছু সামলাতে পারবে না। জান্নাত মৃদু হেসে বলল, আমি বলে দেব ওদের, তুমি চিন্তা করো না। জান্নাতের মা বাবা মেয়েকে ধমক দিয়ে বলল, পরে কথা বলবো, আগে খেয়ে নাও তোমরা। জান্নাতের মায়ের ধমক শুনে দুজনেই চুপচাপ খেতে শুরু করে। হঠাৎ করে মুখে পানি পোড়ায় পিটপিটিয়ে তাকায় তোহা। মাথাটা কেমন ভারী ভারী লাগছে। মনে হচ্ছে ওকে নিয়ে কেউ ঘুরছে। মাথায় হাত দিয়ে তোহা ধীরে ধীরে চারিপাশে তাকায়। কতগুলো অপরিচিত ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। কিন্তু এরা ওর রুমে এলো কিভাবে? আর ওর রুমে ঢুকতেই বা দিল কে এদেরকে? উফ, তার উপর মাথার এই অসহ্য যন্ত্রণা। তোহা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নেয়। মিরান হতচ্ছাড়া, তার জন্য টেনশন করতে করতে কখন যে চোখটা লেগে গেছিল তা আর মনে করতে পারছে না তোহা। তোহা উপলব্ধি করে সেই কখন থেকে কেউ ওকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে আছে আর ওর তার বুকে মাথা রেখে আছে। তোহা আবার চোখ খুলে ডানে একটু ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। চোখের পলক ফেলতে ভুলে গেছে তোহা। বিস্ময়কর চোখে তাকিয়ে আছে সামনে থাকা ব্যক্তির দিকে। এটা কি ও স্বপ্ন দেখছে? হ্যাঁ, হ্যাঁ, স্বপ্নই হবে হয়তো। স্বপ্ন ছাড়া তো মানুষটার বুকে যে ও মাথা রেখে আছে এ কথা ও ভাবতেই পারে না। ও নিজে থেকে কথা বলতে গেলেও কেমন একটা ভাব করে ওর সঙ্গে। আর সেই মানুষটা কিনা তোহা আলতো করে চোখের পলক ফেলে আবার তাকায় তার দিকে। তোহার সামনে থাকা ব্যক্তি বাঁকা হেসে তোহার দিকে একটু ঝুঁকে ওর মুখে ফু দিয়ে বলল, কি গো, বিশ্বাস হচ্ছে না তোমার মিরান তোমার সামনে বসে আছে? তোহা ডানবাম মাথা নাড়িয়ে ইশারায় না বলে। মিরান তোহার এমন মাথা নাড়ানো দেখে হেসে দিয়ে টুপ করে তোহার গালে শব্দ করে চুমু দিয়ে বলল, এবার বিশ্বাস হয়েছে নাকি আরও কিছু করতে হবে? তোহার হাত আপনার আপনি ওর গালে চলে যায়। একের পর এক বিস্ময় হয়ে যাচ্ছে তোহা। স্বপ্নের মধ্যে কি চুমু খাওয়া যায়? কই না তো, এমন ভয়ানক কথা তো কখনো শুনিনি। তাহলে কি এটা স্বপ্ন নয় বাস্তব? কিন্তু মিরান এখানে এলো কিভাবে? আর ওই অপরিচিত ছেলে মেয়েগুলো বা কে? তোহা গালে হাত থাকা অবস্থায় পিঠ পিটিয়ে তাদের দিকে তাকায়। সবাই ওর দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। তোহা হঠাৎ খেয়াল করল তাদের পিছনে দেওয়ালের দিকে ক্যালেন্ডার টাঙানো আছে। কিন্তু ওর রুমে তো কোনো ক্যালেন্ডার টাঙানো নেই। তাহলে? তোহা চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায়। এটা তো ওর রুম নয়। ও এখানে এলো কিভাবে? মিরান নিয়ে এসেছে?
কিন্তু কখন বা কিভাবে নিয়ে এলো? চোখ যায় ওদের থেকে সামনে একটা টেবিলে, সেখানে একটা ভদ্রলোক বসে মাথা নিচু করে কিছু লেখালেখি করছে। তোহার ভাবনার সমাপ্তি ঘটে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়ের মধ্যে একটা ছেলে বলল, মিরান রে ভাবি মনে হয় এখনো ঘোরের মধ্যে আছে। তার ওপরে তার চুমু। বেচারি একসাথে এতগুলো ধাক্কা সামলাতে পারেনি। দেখ না কেমন ফ্যালফ্যালে দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটার কথা শুনে সবাই উচ্চ শব্দে হাসতে শুরু করে। মিরান ঠোঁট কামড়ে হেসে বলল, তাই তো দেখছি, কি করা যায় বলো তো? পাশে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়ের মধ্যে একটা মেয়ে ওদের ধমকের সুরে বলল, এই তোরা কি শুরু করেছিস? এমনিতেই মেয়েটা কনফিউজ হয়ে আছে। তোরা আর পোকর পরক করে ওর মাথা খাস না। আর মিরান তোকে বললি, রাত তো অনেক হলো, এবার কাজ শুরু করতে বল। আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে। মেয়েটা কথা শুনে মিরান হাত ঘড়ির দিকে তাকাল। খুব বেশি রাত হয়নি, মাঝরাত বলা যায়। কিন্তু ওদের তো বাড়ি ফিরতে হবে, সকালে অফিস আছে ওদের। মিরান ওর চিন্তা ভাবনার সমাপ্তি করে টেবিলে বসে থাকা ভদ্রলোকটাকে উদ্দেশ্য করে বলল, আপনি বিয়ের কাজ শুরু করুন। বিয়ে মানে কার বিয়ে? তোহা বিস্ফোরিত চোখে তাকায় মিরানের দিকে। ফেসবুকে ঢোকা মাত্র হাজারো নোটিফিকেশনের শব্দে। কোনোটা রেখে কোনোটা ওপেন করবে তোহা। সামনে থাকা দুয়েকটা নোটিফিকেশন চেক করে তোহা। কেউ বা তাকে তার বিয়ের জন্য ট্যাগ করে কংগ্রাচুলেশন জানাচ্ছে, আর কেউ বা তাকে মেনশন করে কংগ্রাচুলেশন জানাচ্ছে। কাজী অফিসে কাগজপত্রে সিগনেচার করার সময় তোলা ছবি দিয়ে তুলি ও অন্যান্যরা ফেসবুকে আপলোড করেছে। কোনো ছবিতেই মিরানের চেহারায় স্পষ্ট নয়। তোহার ফ্যান পেজে তোহার ভক্তরা একাধিক মেসেজ পাঠিয়েছে মিরানকে দেখাবার জন্য। তোহা কিছুক্ষণ ভেবে অনন্যাকে হোয়াটসঅ্যাপে নক করে। মিরান গাড়ি ড্রাইভ করছে আর চোখে তোহার দিকে তাকাচ্ছে। মিরানের ফোন নিয়ে কি যেন করে যাচ্ছে তখন থেকে। মিরানের অবশ্য সেদিকে কোনো খেয়াল নেই। তার যত খেয়াল শুধু তোহার দিকে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একটু একটু ঠোঁট নাড়িয়ে আপন মনে কিছু পড়া, আলতো করে চোখের পলক ফেলা। মুখের উপর পড়ে থাকা ছোট চুলগুলো যত্ন করে সরিয়ে দেওয়া। তোহা ফোন রেখে দিয়ে মিরানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমার দিকে না তাকিয়ে ড্রাইভ করার মন দাও। তোহার কথা শুনে মিরান হেসে দিয়ে বলল, কি করছিলে এতক্ষণ আমার ফোন নিয়ে? তোহা মুখ বাঁকা করে বলল, দেখছিলাম আমার চোখ ফাঁকি দিয়ে তুমি আর কারো সাথে লটার পটর করছো কিনা। মিরান তোহার দিকে এক নজর তাকিয়ে বলল, তা কি দেখলে? তোহা রহস্যময়ী হাসি দিয়ে বলল, কি দেখলাম তা তো তুমি একটু পরে বুঝতে পারবে। মিরান আর কথা বাড়ায় না, গাড়ির ড্রাইভ করাই মন দেয়। মিরান আর তোহা শপিং মলে এসেছে তোহার জন্য কিছু কেনাকাটা করতে। আসলে গতকাল রাতে মিরান যখন তোহাকে সেন্সলেস করে নিয়ে আসে তখন তোহা টি শার্ট আর প্লাজো পরা ছিল। এই পোশাকে তো আর সারা শহর ঘুরে বেড়ানো যায় না, তাই মিরান এসেছে তোহার জন্য কিছু কেনাকাটা করতে। মিরান তোহাকে গাড়িতে বসতে বলছিল কিন্তু সে বসবে না, সে মিরানের সঙ্গে যাবে। মিরান তোহাকে একটা লেডিস শপের সামনে এসে বলল, তোমার যা যা লাগবে এই দোকান থেকে নিয়ে নাও, আমি পাশের দোকানে আছি। তোহা মৃদু হেসে বলল, আচ্ছা। মিরান আর কিছু না বলে পাশের দোকানে ঢুকে যায়। আধা ঘন্টা পর মিরান কেনাকাটা করে তোহার দিকে যায়। তখন থেকে মিরান একটা জিনিস খেয়াল করছে, আশেপাশে সবাই কেমন আর চোখে দেখছে ওকে। মিরান সেদিকে খেয়াল না করে তোহার কাছে চলে যায়। লেডিস শপে এসে মিরান তোহাকে খুঁজে পায় না। এদিক ওদিক তাকিয়ে মিরান তোহাকে খুঁজে।
এর মধ্যে লেডিস শপের একটা মেয়ে এগিয়ে আসে মিরানকে বলল, ভাইয়া আপনি মিরান না? মিরান চোখগুলো ছোট ছোট করে বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে? মিরানের কথা শুনে মেয়েটা খুশিতে গদগদ হয়ে বলল, কি বলছেন ভাইয়া, শুধু আমি কেন, সিঙ্গার নৌশিন তোহার সব ফ্যানরা আপনার নাম এমনকি আপনাকেও চেনে। মিরান বিস্ময় চোখে তাকায় তার দিকে। মিরানের বিস্ময় চোখে তাকানো দেখে মেয়েটা মৃদু হেসে বলল, আপনি কি সত্যি কিছু বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? মিরান কিছু বলবে তার আগে পাশ থেকে অন্য আরেকটি মেয়ে এসে বলল, মিরান ভাইয়া আপনি এখানে, আমি তো বিশ্বাসই করতে পারছি। প্রথম মেয়েটি ঠোঁটে হাসি এনে বলল, ভাইয়া আপনি তো তোহা আপুর ভালোবাসা। কাল তো আপনাদের পারিবারিকভাবে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় মেয়েটি মৃদু স্বরে বলল, কিছুক্ষণ আগে তো আপনার আর তোহা আপুর ছবি দিয়ে তোহার আপুর ফ্যান পেজে একটা পোস্ট করেছে আপনাদের বিয়ে নিয়ে। মিরান ওদের উত্তরে কিছু না বলে পকেট থেকে ফোন বের করে তাড়াতাড়ি করে ফেসবুকে ঢুকে। মুহূর্তেই বড় বড় হয়ে যায় মিরানের। কংগ্রাচুলেশন জানাতে কেউ বাদ রাখেনি। হঠাৎ চোখে পড়ল একটা ছবি, তোহা মিরানকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। ছবিটা দেখে মিরান হা হয়ে যায়। এই ছবিটা তো ময়মনসিংহ বাড়িতে বসে তোলা। আর ছবিটার উপরে বেশ বড় বড় অক্ষরে লেখা, পরিবারের সবার উপস্থিতিতে বিয়েটা হয়েছে আমাদের। আলাদা করে কাউকে জানানো হয়নি। খুব কাছের মানুষ ছাড়া কেউ উপস্থিত ছিল না বিয়েতে। দোয়া করবেন আমাদের জন্য। আমি যেন আমার ভালোবাসার মানুষটার সঙ্গে সারা জীবন কাটাতে পারি। মিরান ওর বেলকুনিতে দাঁড়িয়ে ফোন ঘাটাঘাটি করছিল, তখন কোথা থেকে তোহা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। ওই সময় ওদের গোপনে কে এই ছবিটি তুলেছেন? কিছুক্ষণ চুপ করে ভাবে মিরান। কি উত্তর দিবে তাদের? মিরান ঠোঁটে হাসি এনে বলল, এবার বুঝতে পারলাম আপনাদের কথা। এর মধ্যে তোহা এসে মিরানের পিছনে দাঁড়িয়ে বলল, এখানে কি করছো তুমি? মিরান পিছন ফিরে তাকায়। মিরান তোহাকে দেখে মাতাল চোখে তাকিয়ে থাকে। কালো রঙের 3 পিস পরা তোহা। মিরানের চোখে অসম্ভব রকম সুন্দর লাগছে তোহাকে। চোখ সরানো দায় হয়ে পড়েছে মিরানের জন্য। মিরান নিজেকে সামলে নিয়ে বলল, এই তো ওনাদের সাথে একটু কথা বলছিলাম। তুমি তো একদম রেডি হয়ে এসেছ। চলো এবার বেরোনো যাক। প্রথম মেয়েটা তোহার দিকে তাকিয়ে বলল, আপু একটা কথা জিজ্ঞেস করি, আপনাকে যদি কিছু মনে না করেন? তোহা ধীর গলায় বলল, হুম করুন, আপনি কি জিজ্ঞেস করবেন? মেয়েটা মৃদু স্বরে বলল, আপু আমি আপনার একজন ফ্যান বা ভক্ত বলতে পারেন। আমি আপনার প্রতিটা গান 1000 বার করে শুনি। আমি আপনার প্রতিটা বিষয়ে ফলো করি। আপনার লাইফস্টাইল থেকে শুরু করে আমি সবকিছু ফলো করি। আজ সকালবেলা আপনার আর মিরান ভাইয়ার বিয়ের খবর জানতে পারি সোশ্যাল মিডিয়া থেকে। কিন্তু আমার একটা বিষয় নিয়ে খুব কৌতূহল হচ্ছে। কারণ যেহেতু কাল মাঝরাতে আপনাদের বিয়ে হয়েছে, তাই আজ এই সময় আপনারা শপিং মলে। তোহা মৃদু হেসে বলল, তেমন কিছু না, আসলে তোমাদের ভাইয়ার ইচ্ছে ছিল আমাদের বিয়েটা ঘরোয়াভাবে হবে। আজ তোমাদের ভাইয়া আমাকে নিয়ে এই শহরের অলিগলিতে ঘুরবে, আর আমার কিছু কেনাকাটাও ছিল, তাই ভাবলাম ঘুরতে যাওয়ার আগেই সেগুলো কিনে নেই। দ্বিতীয় মেয়েটার গালে হাত দিয়ে বলল, আমাদের ভাইয়া তো দেখছি খুব রোমান্টিক। বিয়ের পরের দিনই বউকে নিয়ে একেবারে লং ড্রাইভে। ওখানে দাঁড়িয়ে মিরান আর তোহা মেয়ে দুটোর সাথে আরও কিছুক্ষণ কথা চলে যায় রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। মীরা সকালে মিরানকে ফোন করে সাফ সাফ জানিয়ে দিয়েছে বিয়েটা ওর ইচ্ছা অনুযায়ী হয়েছে। কিন্তু বধূবরণ থেকে শুরু করে অন্য সব রিচুয়ালস মীরা তার ইচ্ছা অনুযায়ী করবে। এতে মিরানের কোনো আপত্তি তিনি শুনবেন না।
নিয়ম অনুযায়ী আজ সন্ধ্যায় তোহা শ্বশুর বাড়ি যাবে। তাই মীরা কড়া নির্দেশ দিয়েছে সন্ধ্যার আগে মিরান বা তোহা কেউ যেন চৌধুরী বাড়িতে না যায়। তাই মিরান সিদ্ধান্ত নিয়েছে সন্ধ্যার আগে পর্যন্ত ওরা দুইজনে ঘোরাঘুরি করবে। গতকাল রাতে মিরান তোহাকে নিয়ে কাজী অফিসে পৌঁছানোর আগেই মিরান ওর বাবা মা এবং তোহার বাবা মাকে কাজী অফিসে আসতে বলে। কারণ প্রতিটা বাবা মার তার সন্তানের বিয়ে নিয়ে অনেক ইচ্ছে থাকে। এসব ভেবে মিরান তাদেরকে কাজী অফিসে আসতে বলে। মীরা মিহানের হই হুল্লোড় শেষ নেই। আজ তাদের ছেলের বউ বাড়িতে আসছে বলে কথা। হই হুল্লোড় তো হবেই। কয়েক ঘন্টার মধ্যে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলছে মিহান। অনন্যা আর টিয়া গেছে শপিং মলে তোহা আর মিরানের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। মীরা আজ নিজের হাতে সবার জন্য রান্না করছে। শান্ত আর মিরানের অন্যান্য বন্ধুদের উপর দায়িত্ব পড়েছে মিরান আর তোহার বাসর ঘর সাজানো। সবদিকেই জমজমাট পরিবেশ। আর কয়েক ঘন্টার মধ্যেই মিরান তার নতুন বউকে নিয়ে চৌধুরী বাড়িতে আসবে। সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যার কিছুক্ষণ আগে মিরান তোহাকে নিয়ে পার্লারে আসে। তোহার লেহেঙ্গা মিরানের পাজামা পাঞ্জাবি মিরান সকালবেলা শপিং মল থেকে কিনে নিয়েছিল। মিরান তোহাকে পার্লারে ঢুকিয়ে দিয়ে মিরান জেমস পার্লারে চলে যায় রেডি হতে। ঘটা করে বধূ বরণ করে মীরা ছেলে আর ছেলের বউ বাড়িতে এলে মীরা একে একে সব রিচুয়ালস পালন করে। সব রিচুয়ালস ঠিকঠাক করতে করতে রাত 10টার বেশি বেজে যায়। অনন্যা আর টিয়া গিয়ে তোহাকে মিরানের রুমে বসিয়ে দিয়ে আসে। আর মিরানকে ওর বন্ধুরা সাথে আটকে রেখেছে। শান্ত মিরানের সঙ্গে কথা বলছে না, ওকে না জানিয়ে বিয়ে করার জন্য। মিরান অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্তর অভিমান ভেঙেছে। কিন্তু শান্ত শর্ত দিয়েছে কালকে ওর সঙ্গে জান্নাতের বাড়িতে যেতে হবে। এ বিষয়ে হ্যাঁ না কোনো কথাই শুনবে না শান্ত। শান্তর কথা রাখতে মিরান রাজি হয়ে যায়। রাত 12টার দিকে মিরানের বন্ধুরা মিলে মিরানকে ওর রুমের কাছে নিয়ে আসে। রুমের সামনে ছোটরা দল বেঁধে দাঁড়িয়ে আছে। মিরান ওদের সবার দাবি মেনে রুমে ঢুকে। তোহা ঘোমটা দিয়ে বসে আছে। মিরানের আসার শব্দ পেয়ে তোহা ঘোমটা দেওয়া অবস্থায় বিছানা থেকে নেমে আসে। তোহা যেই না মিরানকে সালাম করবে অমনি আচমকা মিরান তোহাকে কোলে তুলে নেয়। তোহা ভয় পেয়ে মিরানের গলা জড়িয়ে ধরে। মিরান তোহাকে বিছানায় শুয়ে দিয়ে আলমারি খুলে একটা বক্স নিয়ে আবার বিছানায় আছে। বক্স থেকে একে একে মিরানের কেনা গয়নাগুলো পরিয়ে দেয় তোহাকে। তোহা নিঃশব্দে দেখে যাচ্ছে মিরান কর্মকাণ্ড। তোহা খুব ধীর গলায় বলল, এগুলো কখন কিনেছ তুমি? মিরান মৃদু হেসে বলল, আজ সকালবেলা। এইটুকু বলে মিরান তোহার উপর উঠে ওর বুকে মাথা রাখে। তোহা মিরানের পিঠে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? মিরান বুকে মাথা রাখা অবস্থায় মাথা দুলিয়ে বলল, উহু কিছু না। তোহা আর কিছু না বলে অন্য হাত দিয়ে মিরানের চুলে হাত বুলাতে শুরু করে। মিরান মাথাটা সামান্য একটু তুলে বলল, একটা কথার উত্তর দেবে আমায়? তোহা চোখগুলো ছোট ছোট করে বলল, কি কথা? মিরান ছোট নিঃশ্বাস ফেলে বলল, তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার আর আমার যে ছবিটা আপলোড করেছ সেই ছবিটা কে তুলেছে? তোহা ঠোঁটে হাসি এনে বলল, জানবো না কেন, অবশ্যই জানবো। আমার কাছে তোমার আর আমার একসঙ্গে কোনো ছবি ছিল না, তাই আমি মিরুকে বলি আমি তোমাকে আচমকা জড়িয়ে ধরলে সেই সুযোগ বুঝে মিরু যেন কয়েকটা ছবি তুলে নেয়। ওই দিন তুমি বেলকুনিতে উদাসীনভাবে দাঁড়িয়েছিলে, আমি গিয়ে তোমাকে জড়িয়ে ধরলাম আর অন্যদিকে মিরু কয়েকটা ছবি তুলে নিয়েছিল। এইটুকু বলে তোহা শব্দ করে হাসতে শুরু করে। মিরান চোখ বড় বড় করে তাকায়। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! মিরানের এমন চোখ বড় বড় অবস্থা দেখে তোহা মিরানের নাক টিপে দিয়ে বলল,
কি গো, এমন করে তাকিয়ে আছো কেন? মীরান নিজেকে সামলে নিয়ে তোহার কপালে চুমু দিয়ে বলল, তেমন কিছু না, তোমার বিয়ের আগের দুষ্টুমিগুলো কথা ভাবছিলাম। তোহা মীরানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আর কিছু ভাবতে হবে না তোমাকে। এবার ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কালকে রাতে এমনকি আজকের সারাদিনের দুচোখের পাতা এক করনি তুমি। মীরান বাচ্চাদের মতো করে বলল, কই, কালকে তো তোমার সঙ্গে গাড়িতে ঘুমিয়েছি। তোহা ধমকের সুরে বলল, কি ঘুমিয়েছ আমার জানা আছে। চোখ দুটো একদম জবা ফুলের মতো হয়ে আছে। নাও চোখ বন্ধ করে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তোহার ধমক শুনে মীরান চোখ বন্ধ করে নেয়। সত্যি মীরানের চোখ দুটো ভীষণ জ্বালা করছিল না ঘুমানোর ফলে। চোখ দুটো বন্ধ করার সঙ্গে সঙ্গে ঘুম নেমে আসে মীরান চোখে। তোহা যত্ন সহকারে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তোহা মীরানকে শক্ত করে জড়িয়ে ধরে চুলে আলতো করে চুমু দিয়ে বীর বীর করে বলল, ভালোবাসি। মীরান ধীরে ধীরে চোখ খুলে তাকায়। তোহা ওর বুকের উপরে। তোহা আর মীরান দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মীরান হালকা হেসে তোহার মুখের উপর পড়া চুলগুলো যত্ন সহকারে ছড়িয়ে দিয়ে কপালে চুমু দেয়। তোহা একটু নড়ে ওঠে, আবার শক্ত করে জড়িয়ে ধরে মীরানকে। এর মধ্যে মীরানের ফোন বাজতে শুরু করে। মীরান হাতটা লম্বা করে ফোনটা হাতে নেয়। হসপিটাল থেকে ফোন করেছে। ফোন রিসিভ করে মীরান। হসপিটালে যেতে হবে ওকে 10টার আগে। মীরান ফোন রেখে তোহার গালে স্লাইড করতে করতে মৃদু স্বরে বলল, পাখি উঠো, সকাল হয়ে গেছে। তোহা মীরানের গলা জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, হুম। মীরান তোহার কপালে আবার চুমু দিয়ে বলল, ওঠো পাখি, আমাকে হসপিটালে যেতে হবে। তোহা চোখ খুলে মীরানের দিকে তাকায়। তোহা মন খারাপ করে বলল, আজকেও হসপিটালে যেতে হবে। মীরান ধীর গলায় বলল, হুম। এবার ওঠো, উঠে ফ্রেশ হয়ে নাও। আর শোনো, আমাদের রিসিপশন কিন্তু এখন হবে না। নানা ভাই আর নানু তো লন্ডনে আছে। তারা 2 সপ্তাহ পরে দেশে আসবে, তখন আমাদের রিসিপশন হবে। তোহা মৃদু স্বরে বলল, ঠিক আছে। মীরান হাসি মুখে বলল, শোনো, তুমি রেডি হয়ে থেকো। আজ আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে। আমার হসপিটালে থেকে আসতে একটু দেরি হবে, তারপর তুমি আর আমি একসঙ্গে যাব। কেমন? তোহা মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এবার তুমি ফ্রেশ হয়ে নেও। মীরান আবারও তোহাকে আলতো করে চুমু দিয়ে দিয়ে উঠে চলে যায়। আর তোহা মীরানের দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। জান্নাত আর জান্নাতের বান্ধবী কলি মিলে ঘরদোর সাজাচ্ছে। মিলা আর অন্যান্য বান্ধবীরা জান্নাতের মাকে রান্নার কাজে সাহায্য করছে। আজ শান্ত আর শান্তর বেস্ট ফ্রেন্ডের পরিবার আসছে ওদের বাড়িতে। কে কোনো খাবার খেতে ভালোবাসেন তা না জানায় জান্নাতের মা একটার পরে একটা রান্না করেই যাচ্ছে। জান্নাতের বান্ধবীদের তো আর তরস সইছে না কখন তারা তাদের শান্ত ভাইয়াকে দেখবে সামনাসামনি। জান্নাতকে তো কিছুক্ষণ পরপর ওর বান্ধবীরা খোঁচা দিয়ে বলছে, আজ জান্নাতের সুপার হিরো আসবে। জান্নাত তাকে দুচোখ ভরে দেখব। এমন কথা শুনে জান্নাত প্রতিবারের ন্যায় লজ্জায় নুয়ে পড়ে। দুপুর 12:30 বাজার পরে জান্নাতের মা একে একে সবাইকে তাড়া দিয়ে গোসলে পাঠায়। জান্নাতের মায়ের নির্দেশনা অনুযায়ী একে একে সবাই তৈরি হতে শুরু করে। এর মধ্যে জান্নাতের বাবা থানা থেকে বাড়িতে এসে জান্নাতের মাকে জানিয়ে দিয়েছে শান্তরা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। জান্নাতের বাবা বাড়িতে আসলে বেশ খানিকক্ষণ পরে শান্তরা এসে পৌঁছায় জান্নাতদের বাড়িতে। শান্তরা বাড়িতে এসেছে পর থেকে জান্নাত আর রান্নাঘর থেকে বের হয়নি।
অজানা এক উত্তেজনায় ঘিরে ধরেছে ওকে। এর মধ্যে মীরা আর শান্তর মা জান্নাতের খোঁজ নিতে শুরু করেছে। জান্নাতের মা বসার ঘরে বসে মিলাকে বলে জান্নাতকে ওখানে নিয়ে যাওয়ার জন্য। মিলা রান্নাঘরে এসে জান্নাতকে দুষ্টুমি সুরে বলল, চলেন মহারানী, আপনার ডাক পড়েছে বসার ঘরে। জান্নাত লাজুক স্বরে বলল, এই তোরা কি শুরু করেছিস বলতো? মিলা মৃদু হেসে বলল, তবে যাই বলিস না কেন দোস্ত, তোর হিরোকে দেখতে কিন্তু কোনো মুভির হিরোর চেয়ে কম নয়। জান্নাত লজ্জা পেয়ে বলল, তুই যাবি এখান থেকে। মিলা জান্নাতকে আর না জ্বালিয়ে ওকে সাথে নিয়ে বসার ঘরে যায়। শান্তর মা সবার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে জান্নাতকে তার বাড়ির ছেলের বউ করে নিয়ে যেতে চায় বলে প্রস্তাব রাখেন তিনি। এ বিষয়ে আগে থেকে শান্ত বাদে সবাই জানত, তাই তাদের মুখে কোনো বিস্ময়তার ছাপ নেই। শান্ত চোখ বড় বড় করে তাকায় ওর মায়ের দিকে। এইমাত্র কি বলল ওর মা? ওকে ঠিক শুনেছেন নাকি ভুল শুনেছে? ভালো লাগার মানুষটার সঙ্গে বিয়ের কথা শুনে লজ্জায় নুয়ে পড়ে জান্নাত। মাথা তুলে আর কারো দিকে তাকায় না। ওনার কোনো আঙ্গুলে একবার পেছাচ্ছে আর একবার খুলছে। অকারণে ঘামতে শুরু করেছে জান্নাত। এক কথায় দুই কথায় জান্নাতের বাবা শান্তর মায়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। যতই হোক শান্ত পাত্র হিসেবে খারাপ না, তার উপরে একজন পুলিশ অফিসার। এমন পাত্র তো আর সহজে হাত ছাড়া করা যায় না। ওদের কথার মাঝে কলিং বেল বেজে ওঠে। কলি উঠে যায় দরজা খোলার জন্য। কলি চিৎকার শুনে সবাই উৎসুক হয়ে দরজার দিকে তাকায়। কিছুক্ষণ পর মিরান আর তোহা এসে বসার রুমে উপস্থিত হয়। জান্নাতের পরিবারের লোকজন চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। শান্ত ওদের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন, এদিকে আয়। তোহা আর মিরান গিয়ে শান্তর পাশে বসে। শান্তর মা তোহা আর মিরানের সঙ্গে ওদের পরিচয় করিয়ে দেয়। জান্নাতের বান্ধবীরা তো তোহাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে। বাড়ির বড়রা মিলে সামনের মাসে জান্নাত আর শান্তর বিয়ে ঠিক করে। রাতে ডিনার করে এসে অপেক্ষা করছে মিরান তোহার জন্য। কিছুক্ষণ পর তোহা রুমে ঢুকতে ঢুকতে বলল, এখনো জেগে আছো, ঘুমাওনি? মিরান তোহার দিকে তাকিয়ে বলল, উহু, ঘুম আসছে না। তোহা দরজা বন্ধ করে দিয়ে বলল, কেন? মিরান এগিয়ে গিয়ে তোহাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার পাখির জন্য। তোহা লাজুক স্বরে বলল, তাই? মিহান অস্পষ্ট স্বরে বলল, হুম। তোহা মিরানের সামনে গিয়ে গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা শান্ত ভাইয়া কি জান্নাতের সঙ্গে হ্যাপি থাকবে? মিরান মৃদু স্বরে বলল, হ্যাঁ, খুব হ্যাপি থাকবে। শান্ত সব সময় বলতো ও বিয়ের পর ওর বউকে ভালোবাসবে। আমার মনে হয় ওরা দুজনেই খুব সুখী হবে। তোহা হাসি মুখে বলল, শান্ত ভাইয়ার বিয়ের পরই তো মিরুপ্রতীক আর টিয়ারাসেলের বিয়ে। মিরান মুখ গোমরা করে বলল, সবার কথা ভাবছ, শুধু এই তোমার জানের কথাই ভাবছ না? তোহা মুখ টিপে হেসে বলল, কেন গো, তোমার আবার কি হয়েছে? মিরান মুখ ভার করে বলল, রুমে এসেছ সেই কখন, কিন্তু এখন পর্যন্ত একবারও কি তুমি তোমার জানকে আদর করেছ? তোহা আহ্লাদী কণ্ঠে বলল, আহারে, এই জন্য বুঝি আমার জানের খুব কষ্ট হচ্ছে? মিরান কিছু বলার আগেই তোহা মিরানের গালে শব্দ করে চুমু দিয়ে বলল, খুশি তো এবার? মিরান তোহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি পাখি, খুব বেশি ভালোবাসি। তোহা চোখ বন্ধ করে মিরানের হার্টবিট গুনতে শুরু করে। মিরানের প্রতিটা হৃদ কম্পন যেন ওদের ভালোবাসার কথা বলছে। সমাপ্ত।